নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন লেখক সুরজিৎ ঘোষ ও অনিক চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিকের জমজমাট দুটি গল্প, পাপীর বিনাশ ও রাঙা বউ। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, তারানাথের চরিত্রে আকাশ, অন্যান্য চরিত্রে সৌরভ, অভিজিৎ, পার্থ, দেবস্মিতা, বর্ণিশা ও শিউলি। শুরু হতে চলেছে আজকের প্রথম গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন পাপীর বিনাশ। শ্রাবণের এক সান্ধ্য মুহূর্তে ঠাকুরমশাই বাড়িতে বসে একাই ওনার সদা ব্যবহৃত থেলো হুকোয় ঠিকরে গুজে আগুন ধরিয়ে তামাক সেবনে মগ্ন ছিলেন। বাইরে মুষল ধারে অবিরাম শ্রাবণ ধারা অনবরত পড়ে গিয়ে তারানাথের সেই তামাক সেবনের মেজাজকে আরও টেকসই করে তুলেছিল। মশগুল হয়েই নির্বিকার মনে একাকী ঠাকুরমশাইকে ঘন্টার পর ঘন্টা ওনার সঙ্গী তামাককে সঙ্গে নিয়ে নীরবে বসে থাকতে কতই না দেখেছি। তখন তিনি একেবারে অন্য প্রকৃতির মানুষ। বাহ্যিক জ্ঞান লুপ্ত হয়ে যায় যার মধ্যে সম্পূর্ণভাবে। তবে ঠাকুরমশাইয়ের এই প্রকারের ভাবধারার সঙ্গে আমরা যথা পরিচিত। ওই প্রকারের উদাসীন ভাব কিছুক্ষণ থেকে তারপর পুনরায় আবার আগের মতোই স্বাভাবিক রূপ ধারণ করে, এই কথা সত্যি। তখন তিনি আবার আগের মতোই স্বভাবসিদ্ধভাবে গল্পগুজব করেন। যাই হোক, এই একই দৃশ্য আমরা সর্বপ্রথম থেকে আজ অবধি দেখে আসছি। খদ্দেরের ভিড়ের মধ্যে বসে থেকে দেখেছি উনি ওই উদাসীন ভাব ধারণ করে কিছুক্ষণ চুপচাপ থাকার পর অলৌকিকভাবেই বলে দিতে পারেন তাদের আসন্ন সুখবর কিংবা দুঃসংবাদের কথা। এটার জন্যই ওনার কাছে অনেক মানুষ ভিড় বাড়ায়। তারানাথের অনেক কথাই যেহেতু ফলে যায়, তাই আগে ভাগে ওনার কদর যথেষ্ট বেশি। অনেক দিন ধরে আসার দরুন একটা জিনিস দেখেছিলাম, যে কয়েকজন বিত্তবান খদ্দের আবার ওনার কাছ থেকে উপকৃত হয়েই ওনাকে উপঢৌকন স্বরূপ উৎকৃষ্ট মানের তামাক দিয়ে গিয়েছিলেন। তক্তপোষের ওপর ঢাকা দেওয়া অবস্থায় পড়ে থাকা ওই তামাকের কৌটোখানির গায়ে যেই মার্কার লেভেল আটা ছিল, সেইটা খাঁটি কাশির জিনিস বলেই মনে হলো। তামাকের উগ্র গন্ধে সারা ঘর উদ্ভাসিত। অন্যদিকে ভিতরের ঠাকুরঘর থেকে ধুনোর ঝাঁঝালো গন্ধ, আহা, দুই মিলে একেবারে তৃপ্তির আবেশে চোখ যেন বুজে আসে। আমরা কি করে ওনার গুণমুগ্ধ ভক্ত হয়ে পড়লাম, এই বিষয়ে বলতে গেলে পাঠকবর্গকে বলতেই হয় যে ওনার খ্যাতি আর পসারই অবশ্য আমাদের টেনে এনেছিল। সেই দিনের কথা তখনও মনে আছে। দিনটা ছিল মোটের ওপর মেঘাচ্ছন্ন। আমি সর্বদাই বইয়ের দোকানে গিয়ে পুরনো কিংবা নতুন বিচিত্র ধরনের বইপত্তর ঘাটার শৌখিনতা নিজের মধ্যে রাখি। তো সেই দিনও প্রেসিডেন্সি কলেজের গেটের বাইরে মাদুরের উপর রাখা বইয়ের উপর উবু হয়ে অনেকক্ষণ ধরে বইপত্তর ঘাটাঘাটি করছিলাম। এমন সময় কিশোরী দেখে আমাকে সর্বপ্রথম তারানাথের কথা বলেছিল। কিশোরীর মুখে ওই কথা শুনে আমার মধ্যেকার অবজ্ঞা এবং অবিশ্বাসী ভাবের উদ্রেক হলেও আমি তখনকার মতো মনের সব ভাব বাইরে ফেলে রেখে তার সঙ্গে ওই পরিচিত মটলেনের গলির মুখে যাই। বিচিত্র কিছু লক্ষণ ওনার আমাদের চোখে ধরা পড়েছিল। কি সেই বিচিত্র লক্ষণ? প্রথমেই বলি, ওনার মধ্যে এক প্রকারের ছিল উজ্জ্বল দীপ্তি। দীপ্তি অর্থাৎ বলাই বাহুল্য ওনার সারা দেহ থেকে জৌলুস বিচ্ছুরিত হয়। ওনার দুই চোখে ভরা দিব্যকান্তি। তবে ভরসা হারানোর ভাব সমানভাবেই স্পষ্ট ছিল, এই কথা খাঁটি সত্যি। তারানাথ আমাদের অনেকবার বলেছিলেন যে প্রকৃত সাধকের মধ্যে এইসব প্রাথমিক স্তরের লক্ষণসমূহ থাকেই। সাধক যখন প্রকৃত সদ্গুরুর সান্নিধ্য লাভ করে, তারপর সাধনার স্তর অতিক্রম করে, তখন কিছু কিছু লক্ষণ ফুটে বেরোয় বইকি। উনি খুব ভালোই ভূত ভবিষ্যৎ বলতে পারতেন। শুধু মুখ দেখেই ওনার এই অব্যর্থ ভাবে বলে দেওয়াটা অনেক খদ্দেরকে আকর্ষণ করেছে। আমার নিজের জীবনেই ঠাকুরমশাইয়ের বলে দেওয়া অনেক ঘটনাই হুবহু মিলে গিয়েছে। তাই ওনার প্রাপ্ত ক্ষমতা সম্পর্কে আমাদের এখন ধারণা হয়েছে। সবকিছু উনি মিথ্যে মোটেই বলেন না। তবে সত্যি কথা বলতে, এত গুণ থাকলেও তারানাথের আগের পসার
তার ছিটে ফোঁটাও এখন অবশিষ্ট নেই। কিন্তু ঠাকুর মশাইকে যে একবার দেখেছে কিংবা ওনার শক্তির কিছুটা আভাস পেয়েছে, তার পক্ষে মটলেনের ওই বসবার ঘর আর জমাটি আড্ডা উপেক্ষা করা যথেষ্টই কষ্টদায়ক। আমাদের যখন দীর্ঘ কাজের পর মন প্রাণ হাঁপিয়ে ওঠে, তখন আমরা শটান ওই মানুষটির কাছে আশ্রয় নিই, তা বলাই বাহুল্য। সবে শ্রাবণ মাসের শুরু, এইটা প্রথম সপ্তাহ চলছে। এর আগে গুমোট গরম নিয়ে যথেষ্ট কষ্ট পেতে হয়েছিল। জ্যৈষ্ঠ আর আষাঢ়ের এই গুমোট গরম মাথায় নিয়ে তারানাথের কাছে যাওয়ার ইচ্ছে আর মনে জাগেনি, জাগবার কথাও নয়। শ্রাবণ পড়তে সারাদিনের গুমোট ভাব কাটিয়ে দিল এলোমেলো জলো বাতাস, এবং তারপর অবিরাম বৃষ্টির পতনের ফলে কলকাতাবাসীর মধ্যে প্রাণ ফিরে এলেও বলাই বাহুল্য। অনেকদিন পর যখন ওনাকে দেখলাম, তখন মনে ধারণা বদ্ধমূল হলো যে উনি যেমন ছিলেন তেমনই রইলেন। বিন্দুমাত্র ওনার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পেলাম না। শুধু ওনার মাথার যৎকিঞ্চিত কালো চুলের মধ্যে অল্প বিস্তর পাক ধরেছে, তাও অতটা দৃষ্টিগোচর হয় না। আমরাও পূর্ববৎ ওনার কাছে এসে যেমন গল্প শোনার লোভ সামলাতে না পেরে একইভাবে ওনার শরণাপন্ন হই, তেমনি উনিও কিন্তু পুরোপুরি একই রয়ে গেলেন। শুধু ওনার গল্প বলাই নয়, আমাদের দীর্ঘদিনের আলাপ এখন এতই ঘনিষ্ঠ যে ওনার অকৃত্রিম ভালোবাসাই আমাদের আর ওনার দিকে টেনে নিয়ে যায়। মানুষটির ওই চারি ভিন্ন ত্রিসংসারে আর কেউই নেই। চারির পর আমরাই ঠাকুর মশাইয়ের হৃদয়ে স্থান করে নিয়েছি। সেইটা ওনার আমাদের প্রতি করা কমল ব্যবহার দেখলেই বুঝতে পারি। শুধু আমাদের তিনজনের একই সামঞ্জস্যহীনতার মধ্যে কতগুলো সময় প্রবাহ নদীর মতো দ্রুত গতিতে বয়ে গেল, সেই বিষয়ে আমাদের ভ্রুক্ষেপ পর্যন্তও রইল না। তারানাথের বয়স বৃদ্ধি পেল, এবং কালের নিয়ম অনুসরণ করে আমরাও ধীরে ধীরে প্রায় কয়েক বছর প্রবীণত্বের দিকে অগ্রসর হলাম। কিন্তু ওই যে, মরলেও মানুষের স্বভাব যায় না, এমন অবস্থা আমাদেরও হয়েছিল। পরিকল্পনা হোক কিংবা কোনো পরিকল্পনা ছাড়াই আমরা ওনার কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করে যে আনন্দটা পেতাম, সেইটা এখনো অক্ষত আছে বলেই আমি মনে করি। ওই অনাবিল আনকোরা আনন্দের মধ্যে কোনো বিকল্প হয় না। উনি আমাদের চোখ খুলে দিয়েছেন, দেখিয়েছেন ও শুনিয়েছেন অবাস্তব এবং সময়ের স্রোতের সঙ্গে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার মানুষের জীবন প্রণালী, রীতিনীতি, পুজো পার্বণের সঙ্গেই বিচিত্র ধাঁচের নানাবিধ অলৌকিক গল্প। নইলে এত স্থান থাকতে বর্ষার বিকেলগুলো ওনার কাছে গিয়ে কেনই বা ভিড় করি? আকর্ষণ আছে বলেই নয় কি? এই প্রশ্নের উত্তর না হয় পাঠকবর্গই দেবে। আমাদের সাথে সাথে ইতিমধ্যে তারাও তারানাথ তান্ত্রিকের সঙ্গে যথেষ্ট রকমের পরিচিত হয়েছে। ওনার ওই বৈঠকখানায় একরত্তি কুপির চঞ্চল আলো সারা বৈঠকখানা জুড়ে বেশ আলো আধারি সৃষ্টি করেছিল। পরিবেশ জুড়ে বিরাজ করছিল একটা থমথমে নিস্পন্দের ভাব। শুধু শব্দের অস্তিত্ব বলতে বৃষ্টির বেগ বাড়ির ওপর হুমড়ি খেয়ে সবেগে আছড়ে পড়ছিল, এইটুকুই চা। দুর্যোগের দাপটে গাছগাছড়াগুলো আর্তনাদ করে উঠছিল। বন্ধ দরজা জানলার বাইরে গুঞ্জন স্বরূপ ওই বিচিত্র ধ্বনি আমাদের কানে এসে প্রতিনিয়তই প্রবেশ করছিল, তা বলাই বাহুল্য। এমন অনেক প্রকার পরিবেশের মধ্যে ওনার সান্নিধ্যে লাভ করেছি, যেগুলো সত্যি অলৌকিক গল্প শোনার পক্ষে একেবারেই উপযুক্ত। মনে পড়ে যায় ঠাকুর মশাই গল্প শোনাচ্ছেন, এবং প্রতিক্ষণে আমার মনে হতে লাগলো যে ওনার বলা চরিত্রগুলো যেন সত্যি বাস্তবে জীবন্ত হয়ে আমাদের জন্য বাইরে ওত পেতে অপেক্ষা করছে। গল্পের শেষে বাড়ি ফিরে যাওয়াটাই দুষ্কর হয়ে দাঁড়িয়েছিল ক্রমে। তবে গল্পগুলো বর্ষার আবহে শুনে তৃপ্তি পাওয়া যায়। মনের মধ্যে কখন অনাবিল আনন্দ, কখনো বা প্রচন্ড ভয়ের সঞ্চার, এই বছর 60-এর বৃদ্ধের দ্বারাই কিন্তু একমাত্র সম্ভব। অদ্ভুত ক্ষমতা আছে কি কৌশল অবলম্বন করে বাধা খদ্দের ধরে রাখতে হয়, কোন উপায়ে বেশি করে অর্থ উপার্জন করা যায়, সবকিছুই যেন তারানাথ জ্যোতিষী আগে থেকে বলে দিতে পারত। তবে যৌবনে যেই রকমের ভাব তিনি খদ্দের আকর্ষণের চেষ্টায় দেখিয়েছেন, সেইটা এখন করেন না। শুধু ওনার বৈঠকখানার বাইরে ঝুলে থাকা ওই বিবর্ণ সাইনবোর্ডখানি দেখেই বুঝি পথ চলতি আর হাতে গোনা কয়েকজন মানুষ ঠাকুর মশাইয়ের কাছে সাহায্য প্রার্থনা করে। দীর্ঘদিন আসার সুবাদে ওই আগত খদ্দেরের মধ্যে কিছু কিছু চেনা মুখও বেরিয়ে যায় বই কি। তবে ওনার এই পরিবর্তনের জন্য বহুবার বিস্মিতও হয়েছি।
উনি যেন দিনান্তের আয় জুটে গেলেই অনেক খুশি। বাড়তি উপার্জনের প্রতি ওনার দেখি বৃদ্ধ হওয়ার সাথে সাথেই উদাসীনতা বৃদ্ধি পেয়েছে। ওনার এই উদাসীনতার জন্য অনেকবার ওনাকে বলেছিলাম, উনি কথাটা আমল না দিয়েই শুধু সৌজন্যতার খাতিরে আমাদের তাতে উনি স্পষ্টভাবেই নির্লিপ্ত উত্তর দিয়ে বলেছিলেন যে মধুসুন্দরী দেবীর কৃপাধন্য উনি। বরাকর নদীর শালবন বেষ্টিত অরণ্যের মধ্যে যখন তিনি শেষবারের মতো গৃহ থেকে পালিয়ে ধ্যানজপের মাধ্যমে দেবীকে আহ্বান করেছিলেন, তখন তিনি তার সামনে প্রকট হয়ে তারানাথকে বলেছিলেন ভয়ঙ্কর নিষ্ঠুর ভবিষ্যতের কথা, এবং এও নাকি বলেছিলেন যে কখনোই নাকি ভাত কাপড়ের অভাব তার হবে না। যখন ওনার আশীর্বাদেই দুই মুঠো জুটে যাচ্ছে, তখন বাড়তি সচ্ছলতা এবং আড়ম্বরতা ওনার জীবনে নিষ্প্রয়োজন। সাধনার দিকেই উনি নিজের সময় পূর্ণ অতিবাহিত করে দিতে চান। তবু একবার খুবই কৌতূহলবশত মুখ থেকে বেরিয়ে গিয়েছিল, ঠাকুর মশাই, এখন তো আপনার অতীতের দিন নেই যে সকলে তারানাথের কাছে আসবে। এখন তো দিন পরিবর্তন হচ্ছে, নানাবিধ স্থানে তান্ত্রিকের ঠেক গড়ে উঠেছে, জমকালো সব ব্যবস্থা, কাজ হয়ে যাওয়ার 100% নিশ্চয়তা ওরা দিচ্ছে। ওদের ছেড়ে খদ্দের কেনই বা আপনার শরণাপন্ন হবে দেখি? আপনার এইখানে তো খুবই সাধারণ ব্যবস্থা, এর কি কোনো নির্দিষ্ট কারণ ব্যাখ্যাই তো আপনি করতে পারেন? তারানাথের চিত্তে আমার এই বিদ্রূপের কথাখানি মোটেই উত্তেজনার সঞ্চার করতে পারেনি। উনি যেন আমার এই প্রশ্নের জন্য পূর্ব প্রস্তুতি নিয়েই রেখেছিলেন। ওনার চোখের প্রখর চাহনি দেখেই অনুমান করা যাচ্ছিল যে কয়লা যতই ধোয়া হোক তার মলিনতা যেমন হ্রাস করা যায় না, তেমনি নাস্তিক ব্যক্তির কাছে যতই ধার্মিক প্রসঙ্গ আলোচিত হলেও তার মনের ভিতর জমাটবদ্ধ অবিশ্বাসের বীজ কখনোই বিনষ্ট হয় না। তারানাথ বুঝি এই কথাটা আমাদের ক্ষেত্রে মনে প্রাণে বিশ্বাস করতেন বলেই এখন আর আগের মতো চটে যেতেন না। যাই হোক, উনি আমার প্রশ্ন শুনে বিরক্ত হওয়া তো দুরস্থ, বরং তিনি ঠোঁটের কোণে অল্প হেসে আমাদের প্রত্যুত্তর দিয়ে বললেন, আমার এখন তাতে কিছু যায় আসে না। মনে রাখবে, সাধারণের মধ্যেই অসাধারণ লুকিয়ে থাকে। তবু একটা কথা বলি, যত বড়ই তান্ত্রিক কিংবা জ্যোতিষী আসুক না কেন, তারানাথের নাম সকলেই গভীর শ্রদ্ধার সাথে আজীবন মনে রাখতে বাধ্য। তাছাড়া মানুষ অতি বিচক্ষণ। মানসি আমার এইখানে মোটেই কোনো আড়ম্বর করে খদ্দের টেনে আনবার ব্যবস্থা নেই। ওইরূপ ব্যবস্থাপনা করে যারা খদ্দের ডাকছে তারা কি দিনের শেষে সফল হচ্ছে? অনেকে ওই করেই নিজেকে নিশ্চিত বিলুপ্তির পথে নিক্ষেপ করছে। একটা ঘটনার কথা বলি, দেখেছিলে তো, বেলেঘাটার কাছে একজন তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিলাম। তিনি বিভূতির রুমালে আতরের সুভাষ করে দিয়েছিলেন মন্ত্র বলে। কি তাই তো বিভূতি? বেলেঘাটা নামটা শুনেই আমার মুহূর্তে মনে পড়ে গেল। সত্যি এইরকম একটা ঘটনা আমার জীবনে হয়েছিল। সেইটা আমাকে এতই ভাবিয়ে তুলেছিল যে আমি প্রতিক্ষণে ওই ঘটনাটি যুক্তির সহ বিশ্লেষণে মশগুল হয়ে থাকতাম। তারানাথ যখন প্রসঙ্গ খাড়া করলই, তখন আমি সায় দিয়ে সম্মতিসূচক মাথা নাড়লাম। মনে পড়ে গেছিল সেই বহু বছর পূর্বের ওই ঘটনাটা, যেখানে আমি উল্লেখ করেছিলাম আমার তারানাথ তান্ত্রিক ও মাতপাগলি গল্পে। ঘটনাখানি মনে পড়ে যেতে তারানাথকে কিছুটা থামিয়ে শুধিয়েছিলাম যে ওইটা কি করে সম্ভব? দূর থেকে আমার রুমালে ওই সাধু কোন উপায়ে নিমেষের মধ্যে বেলফুলের গন্ধ চালনা করলেন? দেখি এই প্রশ্নেও তারানাথ আমার দিকে ওনার তাচ্ছিল্যপূর্ণ হাসিটা প্রদর্শন করলেন। স্পষ্ট বুঝলাম ওনার চোখে মুখে খেলে বেড়াচ্ছে একটা চাপা কৌতুকের ভাব। হওয়াটাই স্বাভাবিক। সাধারণ মানুষের মনের মধ্যে অসাধারণ কিছু ঠাঁই পেয়ে থিতু হয়ে বসতে বেশ খানিকটা সময় লাগে। উনি কলকেতে স্বভাবসিদ্ধভাবেই একটা দীর্ঘ টান দিয়ে স্বাভাবিক ভঙ্গিমায় তারানাথ ফের শুরু করলেন। এতেই অবাক হচ্ছ? অবাক তো হবেই, নইলে তোমার আর আমার মধ্যে তফাৎ কোথায়? সাধারণ মানুষের সঙ্গে আমার মতো একজন ভবঘুরে তান্ত্রিকের জীবন প্রণালী একেবারে পৃথক ও খাপ ছাড়াহীন। তোমার নিরাপদ আশ্রয়ে যখন দিন কাটিয়েছ, তখন আমি প্রকৃত সদ্গুরু খোঁজার আশায়
ইতিউতি হন্যে হয়ে বিপদকে আলিঙ্গন করে ঘুরে বেরিয়েছি। পরবর্তীতে কি আছে সেই সব জানা সত্ত্বেও আমার বিন্দুমাত্র ভয় হয়নি। ভয় হয়নি এই কথাটা সম্পূর্ণ সত্যি নয়, হয়েছিল, কিন্তু ধীরে ধীরে সেই সব উবে গেছে। যদি কিছু বেড়ে থাকে তার নাম কৌতূহল। নিদারুণ কৌতূহল আমাকে প্রত্যেক মুহূর্তে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরিয়ে বেড়াতো। তোমরা হয়তো এ কথা জানোই না যে আমি যখন সাধনার জন্য বীজ মন্ত্র উচ্চারণ করতাম তখন অল্পক্ষণ পরেই আশেপাশে কি কি পরিবর্তন হচ্ছে তাই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতাম। তখন তো প্রাণে ভয় অল্প অল্প কমে এসেছে। তারানাথের বিপরীত প্রান্ত থেকে কিশোরী বিস্ফারিত দৃষ্টিহীনে প্রশ্ন করল, কি দেখতেন? আমাদেরও বলুন ঠাকুর মশাই। আধবোঝা চোখে ঠাকুরমশাই বললেন, সেসব কি আর সব কিছু তোমাদের বললে বিশ্বাস করবে? যা দেখতাম সেগুলোই সাধারণ মানুষের হৃৎপিণ্ড স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আমার গা শিরশির করলেও যেহেতু মন্ত্র শুদ্ধি করে আসনে আসীন হতাম তাই দেহে আঁচ আসত না। তবু এগুলো তো কিছুই দেখোনি। এর চাইতে ভয়ঙ্কর ভয়ঙ্কর তান্ত্রিকের সান্নিধ্য লাভ করে অত্যাশ্চর্য প্রহেলিকা দেখেছিলাম। রাতের পর রাত কি নদীর চরে শ্মশানের মধ্যে এমনি কাটিয়েছি। অনেক আশ্চর্য ভয়ঙ্কর কাহিনী আছে এসব নিয়ে, যা শুনলে পিলে চমকে যাওয়াই স্বাভাবিক। এবার তোমার প্রশ্নের একটা উত্তর দিই, যেখানে তোমাদের দ্বিধা ঘুচে যাবে। এইসব করা অতি সহজ। প্রাথমিক হাতে খড়ি থাকা খুবই প্রয়োজন। ওই হাতে খড়ির অর্থ হলো একটা দীক্ষা নিয়ে সাধনা করে সিদ্ধাই অর্জন। এসব হচ্ছে যাকে বলে অতি কষ্টসাধ্য পথ। উনিও বিলক্ষণ সাধনা করেছেন, কিন্তু ওনার সাধনার পথ ছিল নিম্নগামী। নিম্নভিত্তিক সাধারণ ক্ষমতার দ্বারাই শহর বাজার অঞ্চলে ভেলকি দেখিয়ে পয়সা রোজগারের ফিকিরে উনি ওইসব করে নির্দিষ্ট অঞ্চলে বিখ্যাত হয়েছেন। প্রথমেই তো উল্লেখ করেছিলাম তিনি ছিলেন নিম্নতন্ত্রের শাখায় কিছু ক্ষুদ্র ক্ষমতার অধিকারী। ওই তোমরা যাকে কালো জাদু বলো, তবু ওই ক্ষমতা পেতেই কাল ঘাম ছুটে যায়। এ পথ যে খুবই খারাপ। বহু গল্পেই বলেছিলাম যে কপালে লিখন না থাকলে এসব পথে পা বাড়ানোর একটাই অর্থ, তা হলো আগুন নিয়ে খেলা। কিশোরী প্রতিবাদের সুরে বলেছিল, যদি তাই হয় তবে অন্যরা যে তান্ত্রিকের বেশি রমরমিয়ে ব্যবসা চালাচ্ছে, কই সেইখানে ক্ষতির সম্মুখীন হচ্ছে কি? লাল বসন পরেই যদি কেউ তান্ত্রিকের পথ অবলম্বন করতে পারত, না কিশোরী, তবে এই দেশে ভণ্ড বলে কিছুই থাকতো না হে। দু চারটে কৌশল শিখে নিয়ে ওই নিয়েই বিশাল আড়ম্বর করে এখনকার বেশিরভাগ কম বয়সী ছেলেরা তান্ত্রিক নাম ভাঙিয়ে লোক ঠকানো ব্যবসা করছে। প্রত্যেক যুগেই এইটা ছিল, আছে আর থাকবে। কিন্তু আমার মতো সিদ্ধপ্রাপ্ত তান্ত্রিক এই কলকাতার সর্বত্র খুঁজে একটি বের করে দেখাও দেখি। হ্যাঁ, সিদ্ধিপ্রাপ্তি বলছি, তার নেপথ্যে যথেষ্ট কারণ আছে। আমি যে প্রকার অভিজ্ঞতা লাভ করেছি অনেকেই সেই সম্পর্কে ধারণা পর্যন্ত করতে অক্ষম। অনেক ভয়ঙ্কর বিচিত্র ধর্মী সাধকের থেকে অনেক কিছুই আমি করায়ত্ত করে আজকে আমি যা কিছু শিখেছি এবং প্রয়োগ করে মানুষের দুর্দশা ঘোচানোর চেষ্টা করছি, সেই পন্থা পুঁথিতে লেখা নেই। মনে রাখার বিষয় হলো তন্ত্রের পথ গুরুমুখী। প্রথম দিকে যখন মটলেনে বাস শুরু করি, চারির জন্মের বহু পূর্বে, তখন আমার কাছে তোমাদের মতোই দু চারজন ব্যক্তি আসতো আমার জীবনের অভিজ্ঞতা শুনতে। অবশ্যই তারা প্রথম দিকের খদ্দের ছিল বলাই বাহুল্য। আমি যেসব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি
এরা শোনেনি ওই বীভৎস কাহিনীর কথা। আশা করি আমার বিষয়ে তোমাদের বিশদে বলে দিতে হবে না। কথাগুলো বলেই তারানাথ আবার মৌনও হয়ে যান। বলেন, তো তোমাদের কাছে গল্প বলতে ইচ্ছে করে না। অনেকবার বলেছি পূর্বেই যে আমার অভিজ্ঞতাগুলো কল্পনা দ্বারা সৃষ্ট কোনো কাহিনী নয়, প্রত্যেকটা নিঘাত সত্যি। সেসব বলা সত্ত্বেও গোড়াতেই কিশোরী যে আমার বলার ইচ্ছেটা 16 আনা মাটি করে দিল। এরম করলে কিন্তু আমি আর কখনোই আমার অভিজ্ঞতা বলবো না। বিশ্বাস নাই করতে পারো, কিন্তু গভীর মন দিয়ে শুনতে দোষ কিসের? কত অজানা বিষয়ে তোমাদের জ্ঞান হয়। কোশমিনকালে কি শুনেছো তন্ত্রের কথা? এখনকার মতো তখনকার দিনের পাড়া গাঁয়ের পরিস্থিতি ছিল যেমন মাধুর্যে পরিপূর্ণ, তেমনই ভয়ঙ্কর। কিছু কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছি নিজের ভুলের জন্য। অবশ্যই বরাত সাধ দেওয়ায় আবার সেই সব বিপদের ফাঁক থেকে পরিত্রাণ পেয়েছি। সেগুলো কি তোমাদের মনে হয় কল্পনা দ্বারা সৃষ্ট গল্প? অত বানিয়ে বানিয়ে বলতে পারলে তো লেখক হয়ে যেতাম হে। আমার জীবনে যা রেখাপাত করেছে সেগুলো তোমরা বুঝবে কি করে? তারানাথ যখন ঝংকার দিয়ে এই কথাগুলো গড়গড় করে বলে গেলেন, তখন আমি প্রমাদ করলাম। ঈশ্বর স্মরণ করছিলাম যে এইবার বুঝি গল্পের আসরটাই গেল বুঝি মাটি হয়ে। তারানাথকে যথাসম্ভব শান্ত করে দিয়ে প্রসঙ্গ ঘুরিয়ে অন্যত্র মোড় নিতাম। এমন হবে আগে থেকেই আজ করে এইবার তাই তাকে আনার আগেই বহুভাবে সতর্ক করে দিই যে সে যেন বেফাস কথা কিংবা ভিত্তিহীন কোনো প্রশ্ন গল্পের মাঝে না করে বসে। খামখেয়ালি ঠাকুরমশাইয়ের মন যদি একবার বিগড়ে যায় তবেই হয়েছে। গল্পে গল্পে সন্ধ্যার প্রত্যেকটি মুহূর্তগুলো স্মরণীয় হয়ে থাকবে। প্রত্যেকবার দেখেছি তামাক সেবনে ওনার চিন্তাশক্তি এবং ওনার প্রত্যেকটি গল্পের বাচনভঙ্গি আমাদের মোহিত করে দেয়। মোহিত ভঙ্গিতে ঘন্টার পর ঘন্টা বসে থেকে কিভাবে যে কেটে যায় সেটাই আমাদের যথেষ্ট অবাক করত। সেই অনুভব যে ওনার কাছে গল্প শোনেনি সে কখনোই পাবে না, এটা ধ্রুব সত্যি। এই দিনগুলোর জন্যই না জানি কতদিন প্রতীক্ষা করছিলাম। মনের মানুষের কাছে এলে আপনা থেকেই মনটা আনন্দিত হতে শুরু করে। তারানাথের বিকল্প এই দুনিয়ায় নেই, এই কথা আমি হলপ করে বলতেই পারি। চৌকাঠের বাইরে যখন আমরা কাদামাখা রাবার শোলের পামসু জোড়া খুলে উভয় প্রবেশ করলাম, ওনার অলক্ষিতে তখন ওনার হুঁশ হলো, আর সেই সাথেই উনি ফিরে আমাদের পানে চাইলেন। মুখ চোখ দেখেই মনে হচ্ছিল উনি বুঝি গভীর চিন্তায় মগ্ন। বলিরেখাপূর্ণ সমগ্র মুখের ওপর কপালের মধ্যে ভাঁজ পড়েছে। এইরূপ ভাবপ্রবণতা বৃদ্ধ তারানাথের মধ্যে প্রায়শই লক্ষ্য করি। যতই ওনার বয়স বৃদ্ধি পাচ্ছে ততই যেন উনি উদাসীন ভাবনার সমুদ্রে গা এলিয়ে দিচ্ছেন। অবসর মুহূর্তগুলো বুঝি বৃদ্ধ বয়সে এমনি করেই কাটে। হয়তোবা আমাদের যখন সেই বয়স এসে উপস্থিত হবে তখন মনে পড়বে আমাদের যৌবন বয়সে করণীয় কিছু সুখকর এবং কিছু দুঃখকর স্মৃতি। এমনিতেই তারানাথের কাছে আমাদের আসার কথা ছিল না। কিছু কিছু মুহূর্ত উপস্থিত হয় যখন কোনো কিছুই মনের মধ্যে প্রশ্রয় পায় না, শুধু মনটা বিচলিত হতে শুরু করে। না ভালো লাগে সংসারে স্ত্রীর সঙ্গ, না ইচ্ছে করে চায়ের দোকানে বসে থেকে চা পানের অছিলায় রাজনৈতিক বিতর্ক নিয়ে উত্তপ্ত আলোচনায় যোগ দিতে। তখন মন খোঁজে শান্তির নীড়। কিন্তু এমন এমন মুহূর্তের জন্ম হয় যখন আমাদের মধ্যে ওনার কাছে যাওয়ার বাসনা অধিক মাত্রায় তীব্র হয়ে ওঠে। সেইখান থেকে ওনার সান্নিধ্য লাভ করতে করতে না জানি একটা ঘণ্টাখানেক চোখের পলকে কর্পূরের মতোই উধাও হয়। মনে তখন ঠাঁই পায় না। ব্যক্তিগত জীবনের চিন্তাগুলো বাড়ি ফেরার তাড়া। ভিড় করে আসে একরাশ কৌতূহল এবং ওনার গল্পের পরবর্তী অংশগুলো সম্পূর্ণ বিবৃতি শোনার ইচ্ছে। আমরা প্রবেশ করলাম। উনি সেইটা দেখেই হাতের কাজগুলো ফেলে দিয়েই খুবই খুশি হয়ে আমাদের কাছে বসিয়ে চায়ের এবং জামবাটি ভর্তি মুড়ির ফরমাস জারি করলেন, ভিতর বাড়িতে হাঁক ছেড়ে প্রত্যেকবারের মতোই। ওইটুকু দিয়ে কিনা ঠাকুরমশাই আমাদের অভ্যর্থনা করেন। আমাদের দেখে সত্যি ওনার মুখে যে প্রকারের অকৃত্রিম হাসি ফুটে উঠেছিল, সত্যি দেখেই এতটা পথ হেঁটে আসার ক্লান্তি ধুয়ে মুছে গেল।
মনের ভিতর আশ্রয় নিল ওনার প্রতি এক রাশ গভীর শ্রদ্ধার ভাব। যাই হোক, দেখে শুনে মনে হচ্ছিল উনি আমাদের প্রতীক্ষায় একটা দীর্ঘ প্রহর অতিবাহিত করেছেন। বলাই বাহুল্য, ওনার মধ্যে একটা দীর্ঘ অপেক্ষার এক প্রকারের অভিব্যক্তি খেলা করছিল। সত্যি বলতে কি, আমরা চাকুরিজীবী মানুষ, বেঁচে থাকার জন্য যেইটুকু অর্থের প্রয়োজন সেইটা উপার্জন ব্যতীত কই পাবো। আর ওই অক্লান্ত পরিশ্রমের মাঝে আমাদের সমস্ত স্বাদ আহ্লাদ একেবারে মাটি হয়ে গিয়েছিল। কিন্তু ভাগ্য দেবতা প্রসন্ন হয়েছেন বুঝলাম একটা ঘটনা ঘটে যাওয়ার পরে। 2 দিন আগের একটা ঘটনার কথা বলি। যখন একদিন কিশোরী আমার বাড়ির দরজায় উপস্থিত হয়ে টোকা মারতে আরম্ভ করল, তখন সন্ধ্যার সময় আপিস ফেরতা একখানি বিলেতি পত্রিকায় চোখ ফোলাচ্ছিলাম। এই সংখ্যাখানি আমার খুবই পছন্দের। অলৌকিক বিষয়বস্তুকে কেন্দ্র করে নানাবিধ বৈদেশিক গবেষণার যাবতীয় বিবরণের অভিজ্ঞতা এইখানে যত রাজ্যের বিজ্ঞ সুধী মহাশয়রা বিস্তারিত লিখে থাকেন। সংখ্যাটি তাই পাঠক মহলে যথেষ্ট সমাদৃত হয়েছে। আমি তো এই সংখ্যার পুরো বছরের সংখ্যার টাকা অগ্রিম দিয়ে কিনে রেখেছি। নতুন নতুন সংখ্যা যখনই বেরোয় তখনই ডাক পিয়ন আমাকে এসে দিয়ে যায়। মাথার ওপর বৈদ্যুতিক বাতিটা জ্বলছিল নিস্তেজভাবে। কপালে ভাঁজ ফেলে একের পর এক লেখা পড়ে যাচ্ছি। খোলা দরজায় তখন শুনলাম রাবারের পাম্পস খোলার মচমচ শব্দ। অল্পেতেই আমার আবার চিন্তায় বিঘ্ন ঘটে। সুতরাং আমি চোখ তুলে দেখতেই সোজা হয়ে বসলাম চেয়ারে। দেখি কিশোরী। অনেকদিন অবধি ওর দেখাই যে মেলেনি, সেই প্রকারের ভাব আমার চোখে মুখে ফুটে উঠল। সে ভিতরে প্রবেশ মাত্রই সৌজন্যতার একটা হাসি প্রদর্শন করল। তাকে উদ্দেশ্য করে বললাম, বাইরে কি বৃষ্টি হচ্ছে নাকি? ছাতা নিয়ে বেরিয়েছ দেখছি। কই, আমার তো তেমন কিছু চোখে পড়ল না অফিস থেকে ফেরার সময়। পথঘাট তো শুকনো খটখটে। তবে শূন্য কেদারায় গাঁটা এলিয়ে দিয়ে সাথেই বিরাট একটা হাই তুলে আড়মোড়া ভেঙে দিয়ে কিশোরী বলল, বৃষ্টি এক পশলা হয়েছে বটে, কিন্তু তোমার বাড়ির গলির মুখে প্রবেশ করতে করতে সম্প্রতি ধরে এসেছে। এখন শ্রাবণের ঘন ঘটায় কি ছাতা ছাড়া একটু বাইরে বেরোবার জো আছে? নাকাল হতে কতটুকুই বা সময় লাগে বলো তো? তা এইখানে বসে বই টই পড়ছো দেখছি, গিন্নি নেই গৃহে? একটু চাটা বলো। হতাশার সুরে বললাম, না, তিনি গেছেন বাপের বাড়ি সব শুদ্ধ। কি জানি কোন বিয়ের নিমন্ত্রণ রক্ষার্থে। কন্যাপক্ষ ওদের সগায়ের বাসিন্দা, আমাকে অনেক করে শুধিয়েও ছিল, কিন্তু আপিসের থেকে ফুরসত মিললে তো। এই তো সবেমাত্র ফিরলাম, নিয়ে অবসর মুহূর্তগুলোকে কাটাবার নিরিখে বইয়ের পাতায় চোখ রেখেছি। বাইরে তখন ক্রমান্বয়ে মুষলধারে বৃষ্টি পড়েই যাচ্ছে। ওই বৃষ্টির মধ্যে একটা জমজমাটি গল্প যে আমরা প্রত্যাশা করব, এই কথা ঠাকুরমশাই বরাবরই জানেন। উনি ঠোঁটের ফাঁকে অল্প হাসি ফুটিয়ে তখনই থেলো হুঁকোয় টান দিতে দিতে বললেন, গল্পের জন্য বুঝি আর তর সইছে না নাকি? শুনবে, আগে কিছুটি মুখে দাও। অতিথি নারায়ণ। কিশোরীর ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছিল তেলে ভাজা আনার জন্য। সে যখন ফিরল তখন জবজবে সর্ষের তেলে চারি মুড়ি মাখিয়ে তক্তপোষে দিয়ে গেছে। কিশোরীর কাণ্ডজ্ঞানহীনতা দেখে তিনি চক্ষু চরক গাছ করে বললেন, এই যে মেরে ফেলবে নাকি? করেছো কি? এত কিছু এনেছো এই ভর সন্ধ্যায়? খাবেটাকে শুনি? সত্যি তোমাদের নিয়ে পাড়া ভারী মুশকিল। কিশোরী সত্যি সারা তেলে ভাজার দোকানটাই বগলদাবা করে নিয়ে এসেছে। এক চাঙারি ফুলুরি, সাথে 7 রকমের তেলে ভাজার সমাবেশে গুরুভোজটা দারুণ হবে বলেই আমার মনটা আনন্দে নেচে উঠল। কিন্তু মনের ভাব গোপন করে তারানাথের উদ্দেশ্যে বললাম, নিন, আরে এইটুকু খেতে কতক্ষণ সময় লাগে শুনি তো। আমাদের গল্পে মশগুল করে দেবেন, তার আগে কিচ্ছুটি খাবেন না, তাই কখনো হয়েছে? তারানাথ তখন যথেষ্ট সামলে নিয়েছে নিজেকে। মুড়ির বাটি থেকে 1 খাপলা মুড়ি এবং সেই সঙ্গেই একটা বড় সড়ো সাইজের বেগুনিতে কামড় বসিয়ে তিনি বৈঠকি মেজাজে বললেন, ওহে, যৌবন বয়স হলে কোনো কথাই ছিল না। তখন গাঁয়ের ছেলে আমরা সকলেই কবজি ডুবিয়ে কতই না খেয়েছি। সে খাবার বহর দেখলে অনেকের চোঁয়ার ঢেকুর উঠতে বাধ্য, বুঝলে মানিকজোর। কিন্তু এখন বয়স হয়েছে, সাথে সাথে অল্প বয়সে যে ক্ষমতা ধরে রাখতে পারতাম
সেটা বার্ধক্য কেড়ে নিচ্ছে ধীরে ধীরে। এখন কি আর অত খেতে পারি? সব কিছুর একটা অবক্ষয় আছে, এটা নিশ্চয়ই মানো। যা একবার জন্মেছে সেটা ধীরে ধীরে অবক্ষয়ের পথে যাত্রা করবে, এ নিয়ে কোনো কথা নেই। মহাকাল সব কিছুই গ্রাস করবে, পুরনো মিটে গিয়ে ওই স্থান অধিকার করবে নবাগতরা। যুগের পর যুগ এমনটাই হয়ে আসছে কিনা উদাহরণ দিয়েছি আমার নিজেকে দিয়েই কতবার। যৌবনে যে শক্তি প্রাপ্ত করেছিলাম সেটার অনেকাংশেই অবলুপ্ত হতে শুরু করেছে। দেখি তারানাথের মুখে বিষণ্ণতা গভীর ছাপ ফেলেছে। আমাদের এই ঘন বর্ষায় আর শুনতে ইচ্ছে করছিল না ওনার আত্মগ্লানির কথা। তাই জলযোগ পর্ব মিটে যেতেই আমরা দুইজনে ওনার দিকে দুটো পাসিংশ বাড়িয়ে দিয়ে করুণ আবদারের সুরে বললাম, ঠাকুরমশাই নিন, আমাদের এবার গল্প টল্প একটু শোনান তো, মানে আপনার জীবনের অভিজ্ঞতা থেকে যদি কিছু খুঁজে পান। পাসিং শোতে মন্ত্রের মতোই কাজ হলো নিমেষে। ওনার মুখের সমগ্র অভিব্যক্তি তক্ষণই ঘুচে গেল। পরবর্তীতে ওইখানেই খেলে গেল একরাশ প্রফুল্লতার ভাব। স্পষ্টই উনি দেখি একটা পাসিং শো ধরিয়ে তীব্র একটা টান দিতে দিতে বললেন, দেখো বিভূতি, অভিজ্ঞতা অনেক হয়েছে এই সম্বন্ধে, তোমাদের যথেষ্টই বলেছি। শুনে তোমরা স্বীকারও করেছো যে আমার কথাগুলো ভ্রান্ত নয়। কয়েকটা স্থানে গ্যাসও এমনকি। তা এই বর্ষায় তোমাদের একটা অভিজ্ঞতার কাহিনী বলি, শোনো। গেল বছরের বর্ষার সময় আমার ডাক এসেছিল সরোজগঞ্জের বিখ্যাত বনদী বংশের থেকে। সরোজগঞ্জকে গ্রাম মফস্বল দুই খেতাবই কিন্তু দেওয়া যায়। ওইখানের ভূপ্রকৃতি সত্যি মনোমুগ্ধকর। শহুরে একঘেয়ে চাল ঢাল যখন চোখের সামনে বিশ্রী ঠেকে, তখন যেতে হবে সরোজগঞ্জে। শস্য শ্যামলা উর্বর জমির উপর এক হাঁটু জলে আউশ ধানের বীজ রোপণ করেছে কৃষকরা। আলপথের পাশেই মাঠগুলো বর্ষার জলে থই থই একেবারে। যখন পৌঁছলাম তখন পশ্চিম রাঙা হয়ে এসেছে। বুঝেছিলাম খুবই জরুরি প্রয়োজনে আমার তলব হয়েছে। কিছু কিছু পসার এখনো বজায় আছে, আর ওইখানেই তার প্রমাণ মিলল। গ্রামের ভূপ্রকৃতি বর্ষায় মুগ্ধকর হলেও ওইখানে প্রবেশ মাত্র আমার মনের মধ্যে সংশয়ের কাঁটাটা বিঁধতে শুরু করে। আমার গুরু প্রদত্ত ক্ষমতা দ্বারাই আমি বহুবার যে কোনো স্থানে দাঁড়িয়ে বাতাসে গন্ধ শুঁকে ওই আসন্ন বিপদ বলে দিতে পারি। মাঠময় এক হাঁটু জল ভেঙে ডাঙায় উঠে ইতিউতি চাইতেই দেখি প্রায় কিছুটা দূরেই অবস্থিত একটা প্রাসাদ সম অট্টালিকা। ওই অট্টালিকাটাই নিজের বিশালতার গৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ওই অট্টালিকা ব্যতীত আরেকটি অনুরূপ বাড়ি নেই। সর্বত্র শুধু খড়ের ছাউনি দেওয়া বাড়ি। বাড়ি সংলগ্ন দরমার বেড়ার ভিতর বসে গৃহবধূরা সাঁজাল ধরিয়ে গরুদের জাবর দিচ্ছে। সামনের ওই বাড়িটা পেরিয়ে যাওয়ার সময় গরুর শব্দ শুনতে পেলাম। তখন আমার বয়স এখনকার মতোই, 60-62 হবে। তিনি আমাকে স্মরণ করেছিলেন। তিনি ছিলেন বেশ বিত্তবান, বহু ব্যবসার লাভে একেবারে ফুলে ফেঁপে উঠেছিলেন। আপনাকে নিমন্ত্রণ করেও একটা মোটরের ব্যবস্থা করেনি ওরা? গলায় যৎকিঞ্চিত উৎকণ্ঠা ফুটিয়েই কিশোরী প্রশ্নটা করল। তারানাথ আমাদের দেওয়া পাসিংশ ধরিয়ে তাতে কয়েকটা টান দিয়ে বললেন, ওদের কোনো অপরাধ নেই। আমি নিজে ওদের এই কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ, একলা মানুষ আমি। শহরের মধ্যে যাওয়ার স্থানের অভাবে গৃহবন্দী হয়েই থাকি। ওইখানে আমি চেয়েছিলাম যে কিছুটা পায়ে হেঁটেই প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে দেখতে যাব। হলেও ঠিক তাই। আমি অনেকখানি পথ পেরিয়ে যখন এগিয়ে যাচ্ছিলাম তখন দেখি দূর থেকে পাইক শ্রেণীর একজন বেশ ভদ্রস্থ গোছের পোশাক পরে আমার পানে এগিয়ে আসছে। লোকটি বেশ হৃষ্টপুষ্ট, শ্যামবর্ণ, মাথায় পাগড়ি আর পাকানো গোঁফ জোড়া দেখলেই মনে হয় যেন এই বুঝি কারোর উপর হামলে পড়বে।
আমাকে দেখে সে দাঁড়িয়ে প্রথমটা তীক্ষ্ণ দৃষ্টি সঞ্চালন করে ভালো করে জরিপ করে নিল। তারপর দৃঢ় কণ্ঠে শুধালো, আপনি কি তারানাথ তান্ত্রিক? কথাগুলো যখন হচ্ছিল তখন দূরেই দেখি একটা মস্ত তোরণ দ্বার, সেইখান দিয়ে ভিতরে প্রবেশের জন্য সরু গালিচা বিছানো। আশা করেছিলাম যে ওইখানে সকলের প্রবেশ করতে পারে না। আমি দৃঢ় আত্মপ্রত্যয়ের সঙ্গেই বললাম, হ্যাঁ, আমি তারানাথ। আমায় কলকাতায় তার দেওয়া হয়েছিল, জমিদার প্রতাপ নারায়ণের দর্শন করতে চাই। কথা আরও এগুতে পারত, কিন্তু মাঝখানেই একজনের গলা শোনা গেল। দৃষ্টি ফেলতেই দেখি যে হ্যাঁ, দোতলার শ্বেত শুভ্র রেলিং ধরে দাঁড়িয়ে আছে একজন। তার পোশাক দেখলেই আভিজাত্য ফুটে বেরুচ্ছে মনে হয়। মধ্য 50-এর এই রিজু চেহারার ব্যক্তিটি ভ্রুকুটি করে বলল, কার সঙ্গে কথা কইছ পাইক? কে উনি? ঘাড় ভিড়িয়ে ওই পাইককে কৈফিয়ত দিতে যাব তার আগেই আমি যুক্ত হস্তে বললাম, জমিদারবাবু, আমি তারানাথ। আমাকে মঠ লেনে আপনি তার করেছিলেন এই সরোজগঞ্জে আসার জন্য। আমার নামটা শোনা মাত্রই ওনার মুখে ছিটে ফোঁটা যেটুকু জৌলুস ছিল সেটুকু অবধি মিলিয়ে গেল। বলাই বাহুল্য, ওনার মুখে ফুটে উঠল অপরাধের ভাব। উনি তড়িঘড়ি এইখান থেকে দ্রুত নেমে এসে আমার কাছে এসে প্রণাম ঠুকলেন, ভিতরে প্রবেশ করিয়ে শটান বৈঠকখানায় প্রবেশ করালেন। তারপর এক স্থানে বসে পরিচারিকাকে তামাক আর শরবতের ব্যবস্থা করতে বললেন। পদশ্রমে যথেষ্টই ক্লান্ত ছিলাম, তাই আমিও গা এলিয়ে বসেছিলাম। সর্বত্রই আমার দৃষ্টি ঘুরপাক খাচ্ছিল। পুরনো এবং শৌখিন আসবাবপত্রে সমস্ত ঘর সাজানো গোছানো। তামাক এলো। উনি ব্যস্ত হয়েই আমাকে বললেন, নিন ঠাকুরমশাই, একটু সেবা গ্রহণ করুন। আমি স্থিরভাবেই ওনার দিকে চেয়ে রইলাম। দেখি ওনাকে আলিঙ্গন করে একটা কালো ধোঁয়ার রেখা, খুব বেশি ঘন নয়, তবে যতই দিন এগুচ্ছে ততই যেন ওই পর্দা ঘনত্ব ততোধিক বেশি বৃদ্ধি পাচ্ছে। আমি দেখেই বেশ অবাক হয়ে গেলাম। এমন যদি হতে থাকে তবে তো আর বেশি দিন নেই যখন উনি শ্মশানের চিতায় জ্বলবেন। কেউ ওনার মৃত্যু ঘটাবার জন্য অসম্ভব রকমের উগ্র কিছু করার পরিকল্পনা করেছে। তন্ত্রের পথ অবশ্য ধরেছেন। আমার মধ্যে বিচলিত হওয়ার লক্ষণ কিছু মাত্রায় ফুটে উঠেছিল। কপালে পড়েছিল ভাঁজ। প্রতাপ নারায়ণ কিন্তু সেটা দেখে ভীত কণ্ঠে বললেন, ব্যাপারটা কি ঠাকুরমশাই? আপনাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু কি দেখতে পাচ্ছেন নাকি? আমি নিজেকে কিঞ্চিত সামলে নিলাম। হুঁকোয় পরপর টান দিতে দিতে বললাম, কই কিছু না তো, এখনো তেমন কিছু অনুধাবন করিনি। তবে খুব শীঘ্রই কিছু একটা করব। আমাকে ডেকে আনার কারণটা যদি কিছুটা বলেন বিশদে। আমার সামনে যে বীর বিক্রম পুরুষ মানুষটি বসেছিল, বুঝলাম আমার প্রশ্নের উত্তর তার ঠিক পছন্দ হলো না। এই কারণেই তিনি কিছুটা মুষড়ে পড়লেন। যাই হোক, উনি কিছুক্ষণ গুম হয়ে বসে থাকার পর ধীরে ধীরে বললেন, ঠাকুরমশাই, আমি আপনাকে কখনোই দেখিনি এর আগে, কিন্তু আপনার নাম যথেষ্টই শুনেছিলাম। আমার জীবনে যেই পরিমাণ বিপদ এসে উপস্থিত সেটা কেবল আপনি নিরূপণ করতে পারবেন। আমার এই বাড়ি প্রায় কয়েক পুরুষের তৈরি। পূর্বপুরুষগণের এই বাড়িতেই আমার বহুদিন থেকে নিবাস। আপনার আশীর্বাদে মোটা ভাত কাপড়ের অভাব কখনোই হয়নি, বেশ সচ্ছলতা আছেই, কিন্তু জীবনে মানসিক শান্তি নেই একেবারে। একের পর এক বাড়তি বিপদ আমার জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই এক এক সময় মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে পালাই, কিন্তু কই যাব আমি? যেখানেই যাব সেখানেই যে আমাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে। আজ থেকে প্রায় বছর কয়েক আগের কথা।
এই বাড়ির মালিক ছিল আমার বাবা, কিন্তু তিনি বেশ বৃদ্ধ হয়ে পড়ার কারণেই রোগ শয্যায় থাকাকালীন আমাদের দুই ভাইয়ের নামে উইল মারফত এই ভিটে বন্টন করে দিয়ে পরলোকে পাড়ি দেন। বেশ কিছুদিন দুই ভাই মিলেই এইখানে বসবাস করেছিলাম। আমি বিয়ে করলেও আমার ভাইয়ের মতিগতি ছিল অন্যদিকে। সে নিভৃত বাস পছন্দ করত। তার চালচলনে কেমন যেন অস্বাভাবিক একটা ভাব ছিল। এরকম অস্বাভাবিক ভাবের কথা বলছেন আপনি, বিশদে বলুন দেখি। ঠাকুরমশাই, সেই কথা তো সম্পূর্ণরূপে আমি ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু বাবার মৃত্যুর পর আমার ভাইয়ের যথেষ্ট পরিবর্তন হয়েছিল। বাবার প্রতি সন্তানের দুর্বলতা তো থাকেই, কিন্তু এক্ষেত্রে আমি বুঝতে পারছিলাম না ছোট ভাইয়ের এমন হাবভাবের প্রকৃত কারণটা ঠিক কি। বাবার মৃত্যুশয্যার পাশে বসে থেকে সে অনর্গল চোখের জলে গাল ভিজিয়েছিল। তখন আমি দেখেছিলাম তার চোখের মধ্যে এক প্রকারের অগ্নি। ওই অগ্নির বশে সে কিছু ভুলভাল করে না বসে, এইটাই তখন আমার মাথায় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সে প্রথমত কথা কমিয়ে দিয়েছিল, তারপর অত্যন্ত নির্জনে বসবাস করতে বেশি পছন্দ করত। ওর কাছে ঘেঁষতেই দিল না আর কাউকে। একটা শক্তির মধ্যে সে নিজেকে সম্পূর্ণ আবদ্ধ করে রেখেছিল। শক্তির কথা বলছি ঠাকুরমশাই, কারণ এক প্রকারের নেতিবাচক তেজ ওর দেহ থেকে নির্গত হতো। আমরা গেলেই বেশিক্ষণ ওর পাশে বসতে কিংবা থাকতে পারতাম না। রাতের দিকে বিশ্ব চরাচর যখন নিঝুম হয়ে যেত, তখন সে জেগে উঠত। কি বললেন, রাতে জেগে উঠত? তাও কোনো সময় কিছু বলতে পারেন? রাতে তার কোথায় বিচরণ ছিল? আমার মনে স্বভাবতই প্রশ্ন জেগে উঠেছিল, একটা ছেলে রাত জেগে কি বা করে শুনি। হ্যাঁ, সে যদি তান্ত্রিক কিংবা ওই পর্যায়ের কিছু হতো, তবে তার একটা সার্থকতা ছিল। আমাদের তন্ত্রশাস্ত্রে অনেক গুচ্ছ সাধনাই আছে, সেগুলো কিনা রাত জেগে সিদ্ধ শ্মশানে করার বিধান উচ্চকোটির সাধকেরা দিয়ে গেছেন। আমি নিজেই তো কতবার সেই সব সাধনা করেছি। বলেছিলাম চাঁড়ালের মাথা নিয়ে একটা গুপ্ত ক্রিয়া করতে গিয়ে কি পরিমাণ নাজেহাল হতে হয়েছিল। প্রতাপ নারায়ণ বাবুর বলার ঢঙে আমি রহস্যের সাথেই একটা বিপদের পূর্বাভাস পাচ্ছিলাম। তন্ত্রের পথ তো আর সকলের জন্য নয়, কি বলো? উনি আমার কথা শুনে বেশ কিছুক্ষণ চুপচাপ রইলেন, তারপর স্পষ্ট বললেন, হ্যাঁ ঠাকুরমশাই, ও রাতেই জেগে উঠত। আমার বেশ কিছুদিন ধরেই ওর গতিবিধির ওপর নজর রাখার ইচ্ছে ছিল। অল্প বয়স কিনা কি করে বসে, তাই আমি একজন গুপ্তচরকে ওর ওপর নজর রাখতে বহাল করেছিলাম। সে মাত্র দিন দুই আমাকে খবর দিয়ে যেত। তাকে আমি বলেই দিয়েছিলাম যে সে যে গুপ্তচর বৃত্তি করছে সেই খবর যেন গাঁয়ের কোনো মানুষ, এমনকি যার উদ্দেশ্যে তাকে বহাল করা হয়েছে, সেও যেন জানতে না পারে। আপনাকে কখন খবর দিত সেই গুপ্তচর? আমাকে কি একবার তার সঙ্গে কথা বলিয়ে দিতে পারেন? বুঝতেই পারছেন যে আমি যদি আগাগোড়া সবটা সম্পর্কে অবগত না হই, তবে আমার পক্ষে আন্দাজে প্রতিকার করা যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার হবে। আপনি আপনি একটিবার তাকে ডাকুন। দেখলাম আমার এই প্রস্তাব শুনেই প্রতাপ নারায়ণের মুখখানি বিবর্ণ হয়ে গেল। ওনার বাঁধনা মানা চোখের জল চোখের কোণে এসে চিকচিক করতে লাগলো। এইখান থেকেই বোঝা যায় যে উনি কীরকম প্রজাবৎসল মানুষ। যাই হোক, নিজেকে অনেকটা সামলে নিয়ে উনি আমাকে বললেন, ঠাকুরমশাই, আমার দোষেই একজন প্রজা মৃত্যুবরণ করল। নিজেকে বড় অপরাধী বলে মনে হচ্ছে। এখন আমার কি করণীয় তা আমি জানি না। যেই পেয়াদাকে আমি এই কাজে বহাল করেছিলাম, সে দিন দুই অবধি আমাকে যথাসাধ্য খবর এনে দিয়েছিল। ছোট ভাইয়ের গতিবিধি যে যথেষ্ট লক্ষ্য করত, সেই প্রসঙ্গে আমি আসছি একটু পরে। কিন্তু 3 দিনের দিন তাকে আর দেখতে পেলাম না। সে শেষ রাতে আমাকে খবর পর্যন্ত দিল না। ক্রমেই 3 এমনকি 4 অবধি কাটল, কিন্তু কই তার হদিশ পেলাম না। আর আমার মন অজানা আশঙ্কায় কেঁপে উঠল। আমি তখনই আস্তাবল থেকে ঘোড়ায় সবার হয়ে ওই গুপ্তচরের বলে দেওয়া পথ অনুসরণ করে দিনের আলোয় এগোতে এগোতে নিবিড় অরণ্যের ভিতর
সুরই পথ অতিক্রম করতে করতে যেইখানে পৌঁছালাম সেইখানে কেউ নেই। আমার ঘোড়া বেশি আর এগোতেই চায় না। যতই বল প্রয়োগ করি সে ভয়জনিত ক্রুদ্ধ গুঞ্জন নিক্ষেপ করে আর প্রতিক্ষণেই দ্রুত নিঃশ্বাস ফেলে আমাকে জানাচ্ছিল যে সামনে এগোনো মোটেই উচিত নয়, আর একটু এগোলেই নাকি মারাত্মক বিপদ। কি আর করি, আমি নিজেই তখন ঘোড়াটিকে একটা গাছের গুঁড়ির সঙ্গে বেঁধে দিয়ে হাতে আত্মরক্ষার জন্য অস্ত্রস্বরূপ একটা লাঠি নিয়ে মৃদু পদে এগোতে থাকি। এগোতে এগোতে পাতাল তার ঝোপঝাড় ডিঙিয়ে একটা চটকা গাছের আড়াল থেকে দেখি খোলা চত্বর, অর্থাৎ ওইখানে বিন্দুমাত্র ঘাস জমির চিহ্ন নেই। কেউ যেন সাপ শুদ্ধ করেছে সবে। ওইখানে একটা পর্ণ কুটির মতো কেউ নির্মাণ করেছে, বহু দিনের পুরনো। ছাউনির অবস্থা ততটা ভালো নয়। দাওয়ায় একটা ক্ষুদ্র কোণে একটা চতুর্ভুজা মূর্তি রাখা, আর তার ভিতরে চোখ দিতেই দেখি হ্যাঁ, একটা শান মাখানো খাঁড়া বেলার রোদ্দুরে ঝকঝক করে উঠল। আরও বেশি অবাক হলাম যখন দেখলাম আমার বহালকৃত গুপ্তচরের পরিহিত পোশাকে কিছু অংশ ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে। ওইখানে অবশ্য ওকে দেখতে না পেয়ে সাহসে ভর করে আমি পায়ে পায়ে কুটিরের পিছনে, যেখানে অত্যাধিক মাত্রায় ঝোপঝাড়ের মাত্রাটা বৃদ্ধি পেয়েছে, সেইখানে গিয়ে উপস্থিত হলাম। গিয়ে যা দেখি আমার মনের মধ্যে মিশ্র ভাবের জন্ম হলো। একটা গলা কাটা দেহ পড়ে আছে। হ্যাঁ ঠাকুরমশাই, সকাল সকাল ওই দৃশ্য চোখের মধ্যে ধাঁধা লাগিয়ে দিয়েছিল। আমার মতো সাহসীর বুক নিদারুণ ভয় কেঁপে উঠেছিল। আপনি বললে বিশ্বাস পর্যন্ত করবেন না। তবু দিনের আলো ছিল বলেই না রক্ষে। আমি ওইখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না ঠাকুরমশাই। আসলে আমার মাথা ঘুরছিল। মনে হচ্ছিল এই বুঝি দেহের ভারসাম্য রাখতে পারবো না। ওই কাটা দেহের পাশেই আমি থপ করে বসে পড়লাম মুচ্ছমানের মতোই। বিহ্বল ভাবই বসে আছি, কিন্তু আমার ওই ভাব বেশিক্ষণের জন্য স্থায়ী হলো না। জানেন জানেন নিজের ভুলের মাসুল স্বরূপ একজন বিশ্বস্ত ব্যক্তির প্রাণ যে গেল, তার জন্য ওই নির্বান্ধব স্থানে বসে অনুতাপে দগ্ধীভূত হচ্ছি। ঠিক এমন সময় শুনলাম ওই শব্দ। বাউল দেওয়া খড়ম পরে কেউ যেন ধীরে ধীরে এগিয়ে আসছে। শুধু আসছেই না, একটা মন্ত্র তার মুখেই অনর্গল উচ্চারিত হচ্ছে। ঠাকুরমশাই, আমি তো তন্ত্রের বিষয়ে অত কিছু বুঝি না বা জানি না, কিন্তু ওই কণ্ঠে দৃঢ়তা শুনলেই বুকের রক্ত হিম হয়ে যায়। ওই কণ্ঠ শুনেই আমার মনে হচ্ছিল যে যদি একবার ধরতে পারে তবে আমাকে বলি দিয়েই বুঝি ওই ভীষণ দর্শী তান্ত্রিক ক্ষান্ত হবে। আমি ঝোপের আড়ালে গা ঢাকা দিয়ে ওইখান থেকে পায়ে পায়ে নিজের ঘোড়ার সম্মুখে এসে দাঁড়াতেই দেখি আমার ঘোড়াটি দড়ি ছিঁড়ে পালিয়ে যাবার উপক্রম করছে। সেই বেসামাল অশ্বকে নিয়ন্ত্রণ করতে আমায় বেশ বেগ পেতে হচ্ছিল। তবু যখন নিজের কুশলতার মাধ্যমে ওই ঘোড়াকে শান্ত করে তার পিঠের ওপর চেপে বসলাম, ততক্ষণে দেখি ঝোপঝাড় পেরিয়ে একজন ষণ্ডা মার্কা তান্ত্রিক এসে দাঁড়িয়েছে একেবারে আমার সম্মুখে। কি কুৎসিত রূপ তা ঠাকুরমশাই, আপনি বিশ্বাস করবেন না। সাধারণ মানুষ দেখলেই তার প্রাণ পাখি বেরিয়ে যাবে। ঠিকমতো মাথা তুলে দাঁড়ানোই যায় না ওর সামনে। উফ, কি সেই বিভৎস রূপ! আমার ঘোড়া মোর ঘুরে পালাবার উদ্যোগ করছিল। আপনি বললে বিশ্বাস করবেন না। কালো মুস্কো তার গায়ের রং, আবক্ষ দাড়ি, মাথায় যৎ সামান্য উঁচু জটা, পরনে কালো বস্ত্র, পেশি বহুল তার চেহারা, এবং চোখের মধ্যে বিরাজ করছে ক্রূরতা। ওই কপট চাহনি দেখলেই মনের মধ্যেকার প্রশান্তি ভাবের ওপর জবনিকা পড়বেই পড়বে। উনি বাউল দেওয়া খড়ম পরে বিচিত্র এক প্রকারের শব্দ তুলে আমার পানে এগিয়ে এলেন। সত্যি বলতে কি ঠাকুরমশাই, আমার তখন ওই স্থান থেকে পালিয়ে যাবার ক্ষমতাটুকুনো লোপ পেয়েছিল। কোনো অজ্ঞাত শক্তি যেন ঘোড়া শুদ্ধ আমাকে টেনে ধরেছিল। আপনার বর্ণনা শুনেই তো আমার মনে হচ্ছে যে ওই তান্ত্রিক নিম্ন ভিত্তিক তন্ত্রে বেশ শক্তিশালী। বুঝতেই পারছেন, ওই সব তান্ত্রিকের সান্নিধ্যে গেলে আর রক্ষে নেই। ওরা মন্ত্র বলেই পলকের মধ্যেই বশীভূত করে ফেলতে পারে।
আপনি জানেন না, কিন্তু আমি নিজের জীবনে অনেক দেখেছি আর ওই তান্ত্রিকদের সঙ্গে রাতের পর রাত কাটিয়েছি। তারপর কি হলো বলুন দেখি। ও- ওই তান্ত্রিক আমার থেকে কিছুটা তফাতে দাঁড়ালো আর বলল, এই, এখানে কি চাই তোর? কি প্রয়োজনে এসেছিস? কেন জানি না ঠাকুর মশাই, আমার মধ্যে তখন যথেষ্ট সাহস সঞ্চার হয়েছে। আমি নির্দ্বিধায় বললাম, আমি এইখানে এসেছি আমার ভাইয়ের সন্ধান করতে। বলুন আমার ভাইটি কই, আর আমার পেয়াদা কেনই বা তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে? কি বলছিস? তোর ওই ভাইয়ের খোঁজ আমি জানবো কি করে? তবে এটুকুনি বলতে পারি যে তোর ওই পেয়াদা রাতের দিকে আমার সাধনা গুপ্ত ক্রিয়া দেখতে এসেছিল, তাই ওর শাস্তি সে পেয়েছে। ওকে আমি সমূলে এক কোপে মায়ের চরণে সমর্পণ করেছি। এক্ষুনি যদি আপনি আমার ভাইকে ফিরিয়ে না দেন তবে কিন্তু আমি অন্য পন্থা অবলম্বন করব। কই সে বলে দিন। কথা কইতে কইতেই দেখি দূরে জঙ্গলের কাঠ কাঁধের ওপর চাপিয়ে একজন পর্ণকুটিরের দাওয়ায় রাখলো। আমি দেখে চিনতে পারলাম যে ওই তো ওটাই আমার ভাই। কিন্তু ওই মুহূর্তে তার কাছে যাওয়া আমার যথেষ্ট অসুবিধার ছিল। দেখতে শুনতে আমার ভাইয়ের মতন ঠিকই, কিন্তু ওরা রক্ত ওই দুটি চোখ দেখেই ভয় আমার প্রাণটা কেঁপে উঠল। আমি তাকিয়ে আছি দেখে সম্মুখে দণ্ডায়মান তান্ত্রিক হো হো করে বিচিত্র স্বরে গগন বিদারক অট্ট হাসি করে উঠল। সেই হাসির শব্দ শুনেই ভাই আমার পানে চাইল। ক্রমে এগিয়ে এলো এবং ওর হাতের মোটা একটা চেলা কাঠ। সে ওই তান্ত্রিকের কাছে নিথর অবস্থায় রইল দাঁড়িয়ে। পরনের মধ্যে তার ঊর্ধ্বাংশ শুধু অনাবৃত, নিচ থেকে একটা মলিন লাল ধুতি পড়েছে, মাথায় ছোট্ট কাপড়ের ফেটটি, আর কপাল জুড়ে বিরাজ করছে যজ্ঞের বিভূতি। দুইজনকে ছাপিয়ে যখন আমার দৃষ্টি আর একটু ভেতরে গেল, তখন যজ্ঞকুণ্ডের ওপর পুড়ে যাওয়া কাঠের রাশি দেখেই মনে হলো গতকাল রাতেই একটা যজ্ঞ হয়ে গেছে। সিঁদুরের প্রলেপ দিয়ে একটা নকশা এখন অনেকটাই ঘেঁটে গেছে। আমি অনেকবার তাকে ডাকলাম, কিন্তু কই শুনতেই পেল না। এই সময় ওই তান্ত্রিক নিজের পৈতের গোছা ধরে নির্দেশে স্বরে আমার ভাইকে বলল, আমার রক্ত লাগবে, দাও দাও। এই আজ্ঞা শুনেই আমি যথেষ্ট চমকে গেলাম। আমার ঘোড়াটার নাগাল কোনো ক্রমে চেপে রেখেছি। এমনভাবে আমি প্রস্তুত হয়ে আছি যে কোনো মুহূর্তে বিপদ ঘটলেই আমি ওইখান থেকে যাতে পালাতে পারি। দেখলাম তান্ত্রিকের নির্দেশে আমার ভাই ভিতর থেকে একটা তীক্ষ্ণ ছোঁড়া বের করে নিজের হাতের একটা অংশ কেটে ফেললো। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে গল গল করে বেরোতে লাগলো রক্তের ধারা। আবারও ওই তান্ত্রিক পৈশাচিক হাসিতে ফেটে পড়ল। বুঝলাম এইটাই সুযোগ। আমি তখনই ঘোড়া ছুটিয়ে ওইখান থেকে বেরিয়ে এলাম। শুনতে পাচ্ছিলাম কেউ যেন আমার পিছু নিয়েছে, আর ক্রুদ্ধ গঞ্জন স্বরূপ ওই তান্ত্রিক বলছে যে, যাচ্ছিস যা, কিন্তু প্রতাপ নারায়ণ, তুই কিন্তু পার পাবি না। মনে রাখিস, তুই কিন্তু পার পাবি না। ঠাকুর মশাই, আমি ওইখান থেকে প্রাণ নিয়ে ফিরে এসেছি কোনো রকমে। কে তাড়া করেছিল, দেখতে পেয়েছিলেন কিছু? না ঠাকুর মশাই, তবে মনে হয়েছিল আমার ভাই বুঝি আমাকে মেরে ফেলার তাগিদে কিছুটা ধাবা করে এসেছিল। এখন যে কি হবে আপনি বলুন। আমি যে পরিবার নিয়ে বাস করি, যদি কিছু একটা অঘটন ঘটে তাহলে যে আমি শুদ্ধ, আমার পরিবার, এমনকি গাঁয়ের মানুষজন বিপদের মধ্যে পড়বে। ঠাকুরমশাই, আপনি একটু আমাকে সাহায্য করুন। ঠাকুরমশাই, আপনি একটু সাহায্য করুন। দেখলাম ওই দোর্দণ্ড প্রতাপ জমিদার বাবুর মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। সত্যি বলতে কি, উনি এক প্রকার ভেঙেই পড়েছেন। নইলে কি আর আমার শরণাপন্ন হতেন? এই গাঁয়ের সঙ্গে যে আমার অনেক দিনের সম্পর্ক আছে, এই গাঁয়ের প্রত্যেকটি মানুষের কাছে আমি যথেষ্ট ঋণী। এরা না থাকলে আমি ভেসে যেতাম। ভেসে যেতেন মানেটা কি? আর কবেই বা এই গায়ে আপনি এলেন? দেখি
কিশোরীর মুখে মিশ্র ভাবের উদয় হয়েছে। একই সঙ্গে তারানাথের মুখে বাৎসল্যের হাসি ফুটে উঠল। সে নিভে যাওয়া পাসিংশোটা ছাইদানি রূপে ব্যবহৃত নারকেলের মালায় গুজে মাটির কুচো থেকে জল গড়িয়ে খেলেন। তারপর টেবিলের থেকে পুনরায় একটা সিগারেট নিয়ে সেইটা ধরিয়ে তৃপ্তি করে বললেন, আসে আসে, অনেক ব্যাপার আছে। সব কিছুই যদি জেনে যাবে তবে আমার তো গল্প বলার প্রয়োজনই হতো না। সেই নিয়ে একটা বিস্তর ইতিহাস আছে, বললে প্রসঙ্গ অন্যদিকে ঘুরে যাবে। তবু বলে রাখি সংক্ষেপে তোমাদের সুবিধার্থে। ব্যাপারটা হলো গিয়ে যে যৌবনের প্রারম্ভে আমি যখন ওই গাঁয়ের মধ্যে পৌঁছাই তখন গাঁয়ের মানুষ আমাকে আশ্রয় দিয়েছিল। আমার তখন হঠাৎ অজ্ঞাত একটা ব্যাধি হয়েছিল। তখন ওই গাঁয়ের মানুষজন এই জমিদারের পরামর্শ মতোই আমাকে সারিয়ে তুলেছিল। রোগের কারণ হলো গোটা 2 দিন অভুক্ত থেকে ক্রমান্বয়ে জনপদ পাওয়ার চেষ্টায় মরিয়া হয়ে টোটো করে ঘুরে বেড়ানো। বুঝতেই পারছো, ওই দিন থেকে আমি এই গাঁয়ের ঋণ ভুলিনি। তাই যখনই উনি আমাকে ডেকেছিলেন পত্র মারফত খবর পাওয়ার পরই তখনই আমার চোখের সামনে ভেসে ওঠে ওই পুরনো দিনের স্মৃতি, যেগুলো কখনোই ভোলা সম্ভব নয়। যাই হোক, মূল প্রসঙ্গে ফিরি। আমি যখন এই কথাগুলি শুনলাম তখন স্পষ্ট ধারণা করেছি যে ওই তান্ত্রিক ওনার ছোট ভাইয়ের উপর নিশ্চয়ই কোনো ক্রিয়া করেছে, আর জমিদার প্রতাপ নারায়ণের ওপর ওনার রাগ জন্মাবে সেইটাই অবশ্যম্ভাবী। উনি এখন আমাকে আশ্রয় করেছেন। আমি কথা দিয়েছিলাম যে যথা সামর্থ্য ওনাকে সহায়তার হাত বাড়িয়ে দেব। আমি ওনাকে বললাম, আপনার ছোট ভাইটির নামটি কি সেইটাই এতক্ষণ তো বললেন না, এবং সে থাকেই বা কোথায়? আমার ভাইয়ের নাম অতনু। সে আমাদের সাথে যৌথভাবে থাকে না। তার নিবাস স্থান আমি আপনাকে দেখাচ্ছি। আমরা উভয়েই বৈঠকখানা থেকে উঠে চললাম। যাত্রাপথেই উনি বলতে লাগলেন, আমাদের এই মূল ভিটের একেবারে বাইরে, অর্থাৎ দক্ষিণ প্রান্তের অপেক্ষাকৃত ঝোপঝাড় সম্পন্ন একটা স্থানে অতনু নিজের গৃহে বসবাস করত। আমাদের বাড়ির এই অংশে খুবই নির্জন, ভারতপক্ষে কোনোদিনই ওইখানে আমরা যাইনি। জায়গাটাও যথেষ্ট পুরো, স্থানে স্থানে বন ও ঝোপঝাড় দ্বারা সমাবৃত। এমনিতে বাবা বেঁচে পড়তে যখন ছিলেন তখনও ওইখানে গুদামঘর রূপে ব্যবহৃত হতো। কিছুদিন আগেও ওইখানে একজন দম্পতি এসে ভাড়া থেকেছিল, কিন্তু পরদিন ওইখানে আর কাউকে খুঁজে পাওয়া যায়নি। পাওয়া গিয়েছিল ওইখানে ওদের মৃতদেহ, যাকে বলে রহস্য মৃত্যু। বাবার উপর দায় থাকায় এই নিয়ে বাইরে থেকে পুলিশ এসেছিল বটে, কিন্তু বাবা নিজের সম্মান রক্ষার খাতিরে ব্যাপারটা ধামাচাপা দিয়ে দেন। ওই হচ্ছে শুরু। ওই ঘরটা তাই আমরা এড়িয়ে চলতাম। যেমন আছে তেমন থাকাই শ্রেয় নয় কি? কিন্তু সুখের দিন বেশি দিন স্থায়ী হলো কই। এরপর বাবার মৃত্যু হলো, আর বাবার মৃত্যুর পর থেকেই অতনু নিজে যেমন পরিবর্তিত হতে থাকলো, তেমনি ওইখানে সে নিজের আস্তানা গেড়ে তুলল। আমরা কেউই তাকে তার ইচ্ছার বিরুদ্ধে কথা বলতে পারলাম না ঠাকুরমশাই। আমি খেয়ালবশত একবার ওর ঘরে প্রবেশ করেছিলাম, কিন্তু কি বলবো ঠাকুরমশাই, ওই ঘরের মধ্যে ঢুকেই মনে হলো ওইখানে আমি বাদেও অন্য কেউ যেন আছে, কিন্তু তাকে দেখতে পাচ্ছিলাম না সত্যি। আবার ঢুকেই আমার মধ্যে অদ্ভুত একটা অনুভূতি হলো। আবার মনে হচ্ছিল যে ওইখানে বেশিক্ষণ থাকা আমার একদম অনুচিত। সে যাই হোক, আমি যখন প্রবেশ করলাম তখন দেখি নিরেট আঁধারে পরিপূর্ণ একটা ঘর। দেওয়ালে কার যেন একটা ছবি। কপির আলোয় ওই ছবিটা দেখার চেষ্টা করলাম, কিন্তু ওই ছবিটার কাঁচ একেই ঘষা, তার উপর আবার ওইটা ধুলো ধূসরিত, তাই একটু দেখতে অসুবিধা হচ্ছিল। এখন আপনি যদি নিজেই দেখে নেন তো খুবই উপকার হয়। আমিও কৌতূহলী হয়ে দিনের আলো থাকতে থাকতে ওই গৃহের নিকটে উপস্থিত হলাম। বাইরে থেকে নাসিকা গর্জনের শব্দ ভেসে আসছে। আমি ইতিউতি অনেকক্ষণ ধরে চেয়ে স্থানটা দেখলাম হুবহু একেবারে রুদ্র প্রতাপের সঙ্গে মিলে যাচ্ছে।
দরজা ভেজানোই ছিল। আসবাবপত্র বলতে কিছু নেই, নোংরা ঘরের মধ্যে পাতা একখানি ছেঁড়া মাদুর, খুব সম্ভবত ওই শ্মশান থেকেই সংগ্রহ করেছে। আর অল্প দূরে একটা খুলি। ভিতরে প্রবেশ মাত্রই প্রথমে একটা দমকা বাতাসের ঝাপটা আমার মুখের ওপর প্রবল বেগে ঝাপটা মারল। আমি মুহূর্তে নিজেকে সামলে নিলাম এবং সেই সাথেই দেখলাম মাদুরের ওপর শুয়ে আছে একজন সন্ডা মার্কা লোক। মৃত মানুষের মতোই তার দেহে কোনো উত্তাপ নেই। আমরা ওইখানে কতক্ষণ ধরে কথা বললাম, হাঁটাচলা করলাম, কিন্তু না, অতনুর কোনো সারা শব্দ নেই। সে নির্বিকারভাবেই নিজের নিদ্রা সম্পন্ন করছে। আমি বাইরে এসে দরজাটা ভেজিয়ে দিলাম। বললাম, চলুন এখান থেকে, আজকে রাতেই কিছু একটা করতে হবে, নইলে ঘোর বিপদের সম্মুখীন হতে হবে। ওই তান্ত্রিক নিজে তো আপনার ভাইয়ের উপর উগ্র ধাঁচের শক্তি প্রয়োগ করেইছে। এবার সে আপনার পুরো পরিবারকে ধ্বংসের পথে ফেলে দেবে। আজকের মতো কেউই বাইরে পদার্পণ করবেন না। আমি ওনাকে সতর্ক করে দিয়ে ওইখান থেকে ওনার বলা ওই জঙ্গলের পথে হেঁটে রওনা দিলাম। বর্ণনার সাথেই সব কিছু মিলে যাচ্ছে। ফিরে এসে এক কলকে তামাক নিয়ে চিন্তা করছি যে কি করে ওই বিপদ থেকে রক্ষা পাবে তারা। মনের মধ্যে কেউ যেন বলে উঠল, মন্ত্র দ্বারা সারা গৃহ গণ্ডি দিয়ে কেটে দিতে হবে, তবেই তারা রক্ষা পাবে। কণ্ঠটা কোথায় যেন শুনেছিলাম। পরে মনে করতে আমার দু চোখের কোণ সিক্ত হয়ে উঠল। যার কণ্ঠ, তিনি হলেন আমার আরাধ্যা মধুসুন্দরী দেবী। আমি যুক্ত হস্তে ওনাকে প্রণাম করে আশীষ চাইলাম, যাতে আমি সফল হতে পারি। ওদিনটা কোনো ক্রমে কেটে গেল দেখতে দেখতে। এরপরই শুরু হলো আসল বিপত্তি। দেখতে দেখতে সারা গ্রাম যখন নিশুতি হলো, অন্ধকার আধিপত্য বিস্তার করতে লাগলো, তখন অতনুর ঘর থেকে একজনকে বেরিয়ে আসতে দেখলাম। এবং দেখলাম বাইরে বেরিয়ে যাওয়ার আগেই সে গোটা জমিদার বাড়ির পানে শোন দৃষ্টি মেলে চেয়ে আসে। কি বিভৎস সেই দৃষ্টি! আমি দুতলার কক্ষে দাঁড়িয়ে দেখতে লাগলাম। ভিতরে সকলেই সন্ত্রস্তভাবে বসে ইষ্টনাম জপ করছে। কিছুক্ষণ গেল, এরপরই মাঠের দিক থেকে ভেসে এলো একটা পরিত্রাহী আর্তনাদের শব্দ। তারপরই বাড়ির ভিতরে বাতাস হু হু করে প্রবেশ করার চেষ্টা করলো। কিন্তু তখনই দেখতে পেলাম একটা নীলাভ আলোক গণ্ডি দ্বারা প্রাচীর ঘেরা সমস্ত অংশটা ঢেকে গেছে। বাইরে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তি, কিংবা যেই হোক না কেন, প্রচণ্ড চেষ্টা করছে, কিন্তু কিছুতেই প্রবেশ করতে পারছে না। এমন সময় বাড়ির ভিতর থেকে ঘণ্টার ধ্বনি শুনতে পেলাম, আর একটা ত্রিশূল বাতাসে ভর করে ছুটে এলো বাইরে। ওইটা ছিল মহাদেবের ত্রিশূল। ধীরে ধীরে সমস্ত ঝড়ঝাপটা থেমে গেল। দিনের আলো ভোটার সঙ্গে সঙ্গে সকলেই বাইরে এসে দাঁড়ালো। সকল সদস্যের চোখে মুখে রাত জাগার ছাপ স্পষ্ট। বাইরে আমি দেখি যে অতনু পড়ে আছে মুখ থুবড়ে। জলের ছিটে দিয়ে ওর জ্ঞান ফিরিয়ে আনার পর সে চোখ মেলে চাইল। অতনু জমিদার বাবুর কোলের ওপর মাথা রেখেছিল। বিড়বিড় করে কিছু বলার পরই সে নাভিশ্বাস সেরে মৃত্যুবরণ করল। তারপর কি হলো? কিশোরী আর আমি উভয় প্রশ্ন করলাম। শুনে উনি বললেন আক্ষেপের স্বরে, কি আর করব, তখন ওই তান্ত্রিক নিজে তো ত্রিশূলবিদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করেছিল। সে ছিল মহাদেবের উপাসক, কিন্তু তার মনের মধ্যে কুঅভিসন্ধি ছিল। তাই নিম্নতন্ত্র শাখার একজন দেবীর সামনে ওই অতনু বলি দিয়ে নিজে অঢেল ক্ষমতার অধিকারী হতে চেয়েছিল। সে ভুল করলেও আরাধ্যাও কিন্তু ক্ষমা করেন না, মনে রেখো। ওই তান্ত্রিক রুদ্র প্রতাপের ভাইকে নিজের মন্ত্র বলে বশীভূত করেছিল, কিন্তু ওই অপশক্তির সান্নিধ্যই তাকে ভিতর থেকে একেবারে দুর্বল করে দিয়েছিল, যার জন্য শেষ রক্ষা হয়নি।
আমি ওখান থেকে ফিরে গিয়েছিলাম নিজের বাড়ির উদ্দেশ্যে, যখন দেখেছিলাম যে আশঙ্কার আর কিছু নেই। মোটের উপর রুদ্রনারায়ণবাবু বিপদমুক্ত হলেন। পরে অবশ্য জেনেছিলাম যে ওদের পিতার দেহান্তরের পর ছোট ভাইটি একেবারে উন্মাদ হয়ে গেছে। সে ভেবেছিল যে মৃত ব্যক্তিকে জীবিত করে তোলা সম্ভব, তাই ওই পন্থা অবলম্বন করার চেষ্টায় সে ওই তান্ত্রিকের শরণাপন্ন হয়েছিল। তান্ত্রিক তাকে প্রলোভন দেখিয়ে নিজের কাজে লাগিয়েছিল, কিন্তু পাপে পূর্ণ তরি কি করেই বা অধিক দিন টিকবে, তাই তীরে এসেই তরি ডুবল। হ্যাঁ, বলো তবে কেমন লাগলো আজকের গল্প? তারানাথ থামল। বাইরে বর্ষা অনেকটাই ধরে এসেছে। আমরাও এখান থেকে বিদায় নিলাম, কিন্তু গল্পটা মনের মধ্যে আমাদের অবিশ্বাসের ভিতকে নাড়িয়ে দিয়েছিল, এই কথা সত্যি। দিনটা স্মরণীয় হয়ে রইল। এবার আপনারা শুনবেন আজকের দ্বিতীয় গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন রাঙা বউ। বৃষ্টি বাদলার শীতল আবহে আমার কেন জানি না অত্যন্ত ভালো লাগে ইদানিংকালে। মনটা কেমন যেন পুলকিত হয়ে ওঠে। জানি যে বৃষ্টি হলে অনেক অনেক মানুষের অসুবিধা হয়, নিজ নিজ পেশা থেকে অর্থ উপার্জন বন্ধ হয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও প্রকৃতির নিয়মে যখন যখন বৃষ্টি হবার তখন তা তো হবেই, নচেত ভারসাম্য নষ্ট হয়ে যাবে। যে এই বৃষ্টি বাদলার দিনে ঠান্ডা আবহাওয়ায় সময় কাটানোর জন্য আমরা দুই বন্ধু পৌঁছে যাই মটলেনে তারানাথ তান্ত্রিকের বাড়িতে। সকাল থেকেই কালো অন্ধকার, আকাশ থেকে ফোঁটা ফোঁটা টুকটাক বৃষ্টি পড়েই চলেছে, যেন থামবার কোনো নাম গন্ধ নেই। আমি খোলা জানালার দিকে মুখ করে বসে আছি, একভাবে বাইরের পানে তাকিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছি কিশোরীর জন্য। নিজের মনেই এসব ভাবতে মশগুল হয়ে পড়েছি। আচমকা এমন সময় বন্ধ দরজার ওপার থেকে ভেসে এলো কড়া ঘাতের শব্দ। দরজার কাঠের উপর এক টানা খটখট শব্দ করে চলেছে সে ব্যক্তি। এমন অসময়ে কে যে আসতে পারে তা তো আমি ভালোভাবেই জানি, তবুও প্রশ্নটা করেই ফেললাম, কে? অপর প্রান্ত হতে এবার উত্তর ভেসে এলো, আরে ভাই দৌড় খোলো, আমি কিশোরী। মুখ ভরা হাসি নিয়ে আমি উঠে গিয়ে দরজার আগল খুলে দিতেই দেখলাম চৌকাঠের গোড়ায় চুপচাপ ভেজা বেড়ালের মতো দাঁড়িয়ে আছে কিশোরী। গায়ের ফতুয়াখানা ভিজে গেছে চুপচুপে ভাবে, তার মাথা থেকে টপ টপ করে জল চুঁইয়ে পড়ছে। ধুতিখানার অবস্থা নৈব্য নৈব্য চ। কিশোরীকে দেখে ভারী মায়া হলো আমার, করুণা জাগলো অন্তরে। আমি দ্রুততার সাথে বললাম, আরে কি হে ভাইয়া, সঙ্গে করে ছাতা নিয়ে বের হওনি নাকি? আমার প্রশ্ন শুনে সে এবার ফ্যাকাশে মুখে নিরস কণ্ঠে জবাব দিল, আর বলো না ভাই, তন্ন তন্ন করে খুঁজলাম কতক্ষণ ধরে, কিন্তু ছাতাটা যে ঠিক কোথায় রেখেছি তা কিছুতেই স্মরণে এলো না। অগত্যা তাড়াতাড়ি বাধ্য হয়ে দেরি হয়ে যাচ্ছে দেখে আর বিনা ছাতাতেই ভিজে ভিজে আসতে হলো। সে কি গো, এ আবার কি কথা? এই এসো এসো, দ্রুত ঘরে এসো দেখি। এই নাও, এই গামছাখানা দিয়ে ভালোভাবে মাথাটা মুছে আগে, তারপর এই ধুতি ভতুয়া সব খোলো। আমি আমার জিনিসপত্র তোমায় দিচ্ছি, তুমি বরং তা পরো। ভিজে বস্ত্র গায়ে রাখলে ঠান্ডা লেগে যাবে, তখন আর এক কাণ্ড হবে। আমার কথা শুনে কিশোরী ঢুকে এলো ঘরের ভিতর, কিন্তু সামান্য আপত্তি করে সে বলল, আরে ভাই, এইসব কিছু দরকার নেই, এক্ষুনি পরনে সব কিছু শুকিয়ে যাবে। কিশোরীর এই কথা শুনে আমি ভয়ানক রকমের রেগে গেলাম। তার দিকে বড় বড় চোখ পাকিয়ে বললাম, তোমাকে যা করতে বলা হয়েছে তুমি কেবল শুধু তাই করো। আমার কথায় বা বলা ভালো ধমকানিতে কাজ হলো যথাযথ। কিশোরী এবার বাধ্য ছেলের মতন বিনা বাক্য ব্যয়ে গামছা দিয়ে মাথা, হাত, পা, মুখ মুছে ভিজে জামা কাপড় খুলে ফেলল। তারপর আমার দেওয়া শুকনো বস্ত্রগুলো গায়ে চড়ালো। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে আমি খাপ খুলে তার মধ্যে থেকে একটা সিগারেট বাড়িয়ে দিলাম কিশোরীর দিকে, আর একটা নিলাম নিজে। সিগারেটে আগুন ধরিয়ে হুসহুস টান দিতে লাগলাম আমরা। কিশোরী দেখলাম কেমন যেন উসকুস করছে। সে যেন কিছু একটা বলতে চায় আমাকে, কিন্তু বলে উঠতে পারছে না হয়তো। তাই আমি নিজে থেকেই বলে উঠলাম, কি হয়েছে ভাই, কিছু বলবি কি? এত
এত বিচলিত দেখাচ্ছে কেন তোমায়? ভাইয়া, আমি বলছিলাম যে এমন বৃষ্টি ভেজা মেঘলা দিনে এভাবে বাড়িতে বসে না থেকে বরং একটিবার ঠাকুর মশাইয়ের বাড়ি অর্থাৎ মটলেনের উদ্দেশ্যে হাঁটা লাগালেই তো অত্যন্ত ভালো হয়। আমার কথাটা ভেবে দেখো, ঠাকুর মশাইয়ের মুখ থেকে একটা গল্পও শোনা হয়ে যাবে কিন্তু। আমি আর থাকতে না পেরে হাসতে হাসতে বললাম, ও এই কথা। আর আমি ভাবলাম কিনা কি বলবে হয়তো। হ্যাঁ যাবো তো, অবশ্যই যাব। যাবে যখন, তখন আর তাহলে অযথা বিলম্ব না করে তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নাও। তারপর তুমি আর আমি মিলে রওনা দেব ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। বহুদিন সেদিকে যাওয়া হয় না, বড্ড মন টানছে মটলেনের প্রতি। কিশোরীর কথা মতোই কাজ করলাম আমি। চটজলদি প্রস্তুত হয়ে দুখানা ছাতা বের করে তা মেলে ধরলাম মাথার উপর। তারপর বৃষ্টি ভেজা রাস্তা ধরে আমরা দুজন হাঁটা লাগালাম। পথ ঘাট প্রায় শুনশান, জনমানবহীন। এক টানা অবিরত বর্ষণের কারণে মানুষজন তো বহু দূরের কথা, সামান্য কোনো পশু পাখিও বের হয়নি নিজেদের বাসা ছেড়ে। আমি আর কিশোরী 5 মাথার মোড়ের ঠিক সামনের ছোট্ট মতো দোকানটা থেকে ঠাকুরমশাইয়ের জন্য একটা পাসিং শোয়ের প্যাকেট কিনলাম। পাসিং শো ছাড়া গল্পের আসর যে একেবারেই জমানো যাবে না তা আমরা বিলক্ষণ জানি। এই সিগারেটটা ঠাকুরমশাইয়ের অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত পছন্দ। তিনি আমাদের তার অতীত জীবনে ঘটা নানান ভয়ানক দুর্দান্ত সব ঘটনার কথা বলেন। জানি না তার কতখানি সত্য কতখানি মিথ্যা, সে প্রশ্নে যেতেও চাই না আমরা শুধু কেবলমাত্র অত সুন্দর সুন্দর গল্পগুলো শোনানোর জন্য দক্ষিণাস্বরূপ সামান্যই একটি করে সিগারেটের প্যাকেট দিয়ে থাকি আনন্দের সাথে। তারানাথ তান্ত্রিক সিগারেট নিতে মুখে সামান্য একটু আপত্তি করলেও অন্তরে যে ভারী আনন্দিত হন তা আমরা বেশ বুঝতে পারি। আরে আরে, এসে গেছো তোমরা? তা বেশ বেশ। বলি বাইরে দাঁড়িয়ে কেন? এসো এসো, তাড়াতাড়ি দাওয়ায় উঠে এসো দেখি, যা মুষলধারে বৃষ্টি হচ্ছে। তারানাথ তান্ত্রিকের বাড়িতে গিয়ে হাজির হতেই তিনি আমাদের যথেষ্ট আপ্যায়নের সাথে সাদর আহ্বান জানালেন। আমি আর কিশোরী কাল বিলম্ব না করে তাড়াতাড়ি দাওয়ায় উঠে পড়লাম। বৃষ্টির বেগ যেন আরো বেশ কিছুটা বাড়ল এক ধাক্কায়। উত্তরে সনসনে শীতল বাতাসে গায়ে কাঁটা দিয়ে উঠল আমাদের। তারানাথ তান্ত্রিক একখানা শুকনো গামছা আমাদের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, একেবারে ভিজে গেছো দেখছি। নাও নাও, এটা দিয়ে তাড়াতাড়ি হাত পা মাথা মুছে ফেলো দেখি, না হলে ঠান্ডা লেগে যাবে হে। আমি তারানাথ তান্ত্রিকের হাত থেকে গামছাখানি নিয়ে মাথার ভিজে চুল মুছতে লাগলাম। তারানাথ তান্ত্রিক তার কন্যা চারির উদ্দেশ্যে উচ্চস্বরে হাঁক ছেড়ে বললেন, চারি, ও মা চারি, কাকা বাবু এসেছেন, ওদের জন্য 1 কাপ চায়ের ব্যবস্থা করো। তারানাথ তান্ত্রিকের কথা চারির কানে যেতে এসে রন্ধনশালার ভেতর থেকে বলিল, আচ্ছা বাবা মশাই, আমি চা করছি, আপনারা বরং বসুন। আমি আর কিশোরী এবার তক্তপোষের ওপর দিয়ে উঠে বসলাম। তারানাথ তান্ত্রিক একখানি বহু প্রাচীন পুঁথি নিয়ে একটু নাড়াচাড়া করছিলেন। পুঁথির খয়রেটে পাতা থেকে চোখ সরিয়ে তিনি আমাদের দিকে তাকিয়ে বেশ গাম্ভীর্যপূর্ণ স্বরে বললেন, তা বলো দেখি, আজ কি ধরনের কাহিনী শুনতে তোমাদের মন চাইছে? তারানাথ তান্ত্রিক নিজে থেকে গল্প শোনানোর কথা বলছেন, এটা যেন আমি বিশ্বাস করেই উঠতে পারছিলাম না। তারপর তিনি যখন পুনরায় দ্বিতীয়বার একই কথা ফের আরো একটিবার বললেন, তখন বিস্ময়ের ঘোর পুরোপুরি কাটিয়ে আমি বললাম, একটা ভয়ের গল্প বলুন ঠাকুরমশাই, বেশ বেশ মারাত্মক রকমের ভয়াবহ এক কাহিনী শোনান দেখি। এমন আবহাওয়ায় এমন পরিবেশেই বৃষ্টি বাদলার দিনে ভয়ের গল্প একেবারে জমে যাবে। আমার এই কথা শুনে তারানাথ তান্ত্রিক যেন একটু ভাবনার মধ্যে তলিয়ে গেলেন। আমি বুঝলাম তিনি তার অতীতের স্মৃতির মহাসমুদ্রে ডুব দিয়েছেন। এক্ষুনি হয়তো উদ্ধার করে আনবেন মহামূল্যবান মণিমুক্তার ন্যায় একটি অতীব সুন্দর ও রোমহর্ষক কাহিনী। আমার ভাবনা সঠিক বলে প্রতিপন্ন হলো মাত্র কিছু সময় বাদে তারানাথ তান্ত্রিক মুখ খুললেন। আজ তোমাদের যে কাহিনীর কথা শোনাবো তা আমার অতীতের একেবারে প্রথম দিককার ঘটনা। আমরা মানুষেরা সারা জীবনব্যাপী কিছু না কিছু ভুল করে থাকি। ভুল ছাড়া কখনোই আমাদের জীবন চক্র পূর্ণ হয় না। ভুল মানুষ মাত্রই করে থাকে, এটা বড় কথা নয়। বড় কথা হলো
কিছু কিছু মারাত্মক ভুল বা অপরাধের শাস্তির মাসুল আমাদের গুনতে হয় নিজেদের চোখের জলের বিনিময়ে। শোনো তবে, কতুলপুরে সেবার ঠিক কি ঘটেছিল যার কারণে আমায় পরিমরি করে ছুটে যেতে হয়েছিল সেথায়? এই কথা বলে তারানাথ তান্ত্রিক একটু চুপ করতেই আমি কিশোরীর দিকে তাকিয়ে চোখের ইশারা করলাম। কিশোরী দ্রুততার সাথে কোমরে জড়ানো ধুতির মধ্য থেকে বাসিং শোয়ের প্যাকেটখানা বের করে তা বাড়িয়ে দিল তারানাথ তান্ত্রিকের দিকে। সিগারেট দেখে আনন্দে মুখ উজ্জ্বল হয়ে উঠল ঠাকুর মশাইয়ের। প্যাকেট খুলে একখানা সিগারেট বের করে তাতে অগ্নিসংযোগ করলেন তিনি। তারপর মহানন্দের সাথে তৃপ্তি করে লম্বা লম্বা টান দিয়ে ধূমপান করতে লাগলেন। সিগারেট খাওয়া শেষ হলে ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের ভাঙা মালায় অবশিষ্ট অংশটুকু গুঁজে ধরলেন তিনি। আমি আর কিশোরী তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইলাম কেবল। হ্যাঁ, তা যা বলছিলাম তোমাদের, সময়টা ছিল গরমের ঠিক প্রথম দিককার। আমি রোয়াকে বসে একটু আধটু শ্যামা সঙ্গীত গাইছি এক মনে নিবিষ্ট চিত্তে। ফুরফুরে শীতল মিঠে বাতাস আমায় যেন আলিঙ্গন করতে চাইছে। অবশ্য সেদিকে আমার বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। আমার চেতনা জুড়ে তখন কেবলই সেই সঙ্গীতের মোহজাল বিস্তার লাভ করেছে। গান শেষ হতেই আমি দেখলাম একখানা গরুর গাড়ি ক্রমশ এগিয়ে আসছে আমার বাড়ির দিকে। আমি কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইলাম সেই দিকে। গরুর গাড়িটা এসে থামলো ঠিক আমার বাড়ির সদরের মুখোমুখি। আমি বিস্ময়ের সাথে অবাক চোখে দেখতে লাগলাম গাড়ির ভিতর কে বা কারা রয়েছে। এরপর দেখলাম গরুর গাড়ির ছইয়ের ভিতর থেকে বেরিয়ে এলো একদল মহিলা। তারা প্রত্যেকেই বিবাহিত। সব মিলিয়ে তাও প্রায় জনা সাতেক রমণী এসে উপস্থিত হলো আমার সামনে। মাথা ভরা ঘোমটা তাদের, হাতে শাঁখা পলা, পায়ে টকটকে লাল আলতা, সব মিলিয়ে সধবার লক্ষণ দেহ জুড়ে বিরাজমান। আমি এবার তাদের উদ্দেশ্যে বললাম, কারা গো মা তোমরা? এমনভাবে এখানে হন্তদন্ত হয়ে এলে যে? তাছাড়াও বেশ দুশ্চিন্তাগ্রস্ত বলে মনে হচ্ছে। কোনো কিছু কি হয়েছে? কাউকে কি খুঁজছো নাকি? আমার কথা শুনে এবার সেই রমণী দলটির মধ্যে সবচেয়ে প্রবীণ যে রমণী ছিল সে এবার নিচু গলায় বলল, নমস্কার বাবা, আমার নাম হৈমন্তী। আমরা সে বহুদূরের কতুলপুর গ্রাম থেকে আসছি। এক মহা বিপদ আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে সাক্ষাৎ কাল সর্পের ন্যায়। আমরা এখানে এসেছি তারানাথ তান্ত্রিকের সন্ধানে। এখানকার কিছু মানুষ আমাদের বলল এই বাড়িটাই নাকি ঠাকুরমশাইয়ের গৃহ। আচ্ছা, আপনি একটিবার দয়া করে তাকে ডেকে দিতে পারবেন? তাহলে ভারী উপকার হতো আমাদের। নমস্কার, আগে আমি তারানাথ চক্রবর্তী, ওরফে তারানাথ তান্ত্রিক। বলুন কি বলতে চান। তার আগে আপনারা গৃহের ভেতরে চলুন। আপনাদের দেখে যথেষ্ট ক্লান্ত বলে মনে হচ্ছে। একটু জল বাতাসা মুখে দিন আগে, তারপর না হয় বাকি কথা হবে। আমার এই কথা শুনে হৈমন্তী দেবী সহ সকল রমণীর মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। তারা যেন ঘুণাক্ষরেও ভাবতে পারেনি যে আমি আসলে তারানাথ চক্রবর্তী। হৈমন্তী দেবী লজ্জিত সুরে বলল, মাফ করবেন ঠাকুরমশাই, অজান্তে ভুল করে ফেলেছি। আরে এতে মাপ চাওয়ার কি আছে আমি তো বুঝতে পারছি না। অজানা অপরিচিত কোনো ব্যক্তিকে না চেনাটাই তো খুব স্বাভাবিক। চলুন, আপনারা গৃহের অভ্যন্তরে চলুন, তারপর আমি আপনাদের সকল সমস্যার কথা মন দিয়ে শুনবক্ষণ। আমার এই কথার পর আর তারা কেউ কোনো কথা বলার সুযোগ পেল না। তাদের নিয়ে আমি গৃহের অভ্যন্তরে প্রবেশ করলাম। সকল রমণীগণ বসল দাওয়ায়। তাদের হাতে বাতাসা ঠান্ডা জলের ঘটি তুলে দিলাম আমি।
বাতাসা মুখে দিয়ে কিছুটা করে জল পান করলো প্রত্যেকে। তারপর আমি হৈমন্তী দেবীর দিকে তাকিয়ে বললাম, আচ্ছা হৈমন্তী দেবী, এবার বলুন কি সমস্যা হয়েছে আপনাদের, যার কারণে এমন পরিত্রাহীভাবে ছুটে এলেন আমার কাছে? দেখুন, আপনাদের অবস্থা দেখে বেশ বুঝতে পারছি কোনো গুরুতর সমস্যার মধ্যে পড়েছেন আপনারা সকলে, কিন্তু সেই সমস্যাটা আসলে কি? আমার এই কথায় হৈমন্তী দেবী ডাইনে বাঁয়ে দুবার মাথা নেড়ে বললেন, না 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 ঠাকুরমশাই, এভাবে এত তাড়াতাড়ি বলা যাবে না। তা হাতে বেশ অনেকটা সময় নিয়ে আপনাকে বুঝিয়ে বলতে হবে সবটা। একমাত্র তাহলেই গোটা বিষয়টা বুঝতে পারবেন আপনি। তবে এটুকু শুনে রাখুন, সব দোষ আমাদের। যা ঘটেছে, বর্তমানে যা ঘটছে, তার জন্য দায়ী কেবলমাত্র আমরা। তবে আমরা আমাদের নিজেদের করা অপরাধ বুঝতে পেরেছি, কিন্তু আমাদের অপরাধের শাস্তি পেতে হচ্ছে আমাদের সকল কতুলপুর এ গ্রাম, আমাদের সকল কতুলপুরে বসবাসকারী রমণীগণের স্বামীদের। তারা তো নির্দোষ, তবে তারা শাস্তি পাচ্ছে কেন? আপনাকে সবটা খুলে বলবো, তবে হাতে মোটে সময় নেই। আপনি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিন, আমাদের সঙ্গে আপনাকে যেতে হবে কতুলপুর। গাড়িতে বসে যাত্রাপথে আমি সব ঘটনার কথা আগাগোড়া খুলে বলবো আপনাকে। তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিন ঠাকুরমশাই। সন্ধ্যা নামার আগে যেভাবেই হোক আপনাকে নিয়ে কতুলপুরে ফিরতে হবে আমাদের, নাহলে আজ রাতেও কারো না কারোর প্রাণ চলে যাবে। হৈমন্তী দেবীর মাথায় থাকা ঘোমটার আচ্ছাদনের ফাঁক থেকে দেখা গেল তার মুখখানি। আমি দেখলাম মারাত্মক ভয়ে অলিখিত কাগজের ন্যায় সাদা ফ্যাকাশে হয়ে গেছে সেই মুখমণ্ডল। আর দেরি না করে আমি চটজলদি ঝোলার ভেতর ভরে নিলাম আমার প্রয়োজনীয় সকল জিনিসপত্র। তারপর তাদের সাথে গরুর গাড়িতে উঠে বসলাম দুগ্গা দুগ্গা বলে। আমরা প্রত্যেকে উঠে বসতেই গরুর গাড়ির চালক গরুর পিঠে হালকা চাপড় মারল, আর সঙ্গে সঙ্গে গাড়ি চলতে শুরু করলো। এই গ্রাম ওই গ্রামকে পিছনে ফেলে আমাদের গাড়ি ক্রমশ এগিয়ে যেতে লাগলো কোতলপুরের দিকে। বেশ কিছুটা রাস্তা আসার পর আমি হৈমন্তী দেবীর দিকে মুখ করে তাঁর উদ্দেশ্যে বললাম, হৈমন্তী দেবী, এবার বলুন আপনাদের সমস্যার কথা। কোনো কিছু না লুকিয়ে, এতটুকু গোপন না করে সবটা খোলসা করে বলুন দেখি আমায়। মনে রাখবেন, কোনো কিছু লুকোলে আমি কিন্তু প্রকৃত সমস্যার সঠিকভাবে বুঝতেও পারবো না। সমস্যা যদি না বুঝতে পারি, তাহলে সঠিকভাবে তার সমাধান করাও অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। তাই যদি বিপদ ভঞ্জন করতে চান, তাহলে স্বচ্ছতার সাথে সকল বিষয় আমাকে বলুন। না না ঠাকুরমশাই, আপনাকে এতটুকু মিথ্যা কথা বলবো না আমি, সে ধৃষ্টতা আমার নাই। তবে আরও একবার মনে করিয়ে দিচ্ছি, যা কিছু ঘটছে তার জন্য দায়ী আমরা। হ্যাঁ, কেবলমাত্র আমরা। হৈমন্তী দেবী সহ বাকি সকল রমণীর থমথমে মুখ দেখে আমার এই ধারণা পরিষ্কার হলো যে তারা বর্তমানে অনুশোচনার অনলে দগ্ধ হচ্ছে। অতীতে নিশ্চয়ই এমন কোনো কাজ তারা ভুলবশত করেছে যার শাস্তি তাদের পেতে হচ্ছে, এবং খুব সম্ভবত সেই শাস্তির হাত থেকে উদ্ধার পাওয়ার আশায় তারা সকলে একত্রিত হয়ে ছুটে এসেছে আমার কাছে। কে যাই হোক, হৈমন্তী দেবী এবার বলতে শুরু করলেন অতীতের সেই ঘটনার কথা। ঠাকুরমশাই, এই ঘটনা আজ থেকে বিগত কয়েক মাস আগে আমাদের গ্রাম অর্থাৎ কতুলপুরে পদ্মরাজ নামের এক যুবক ছিল। ছোটবেলায় সে তার বাবা মাকে হারায়। 3 কুলে তার আপন বলতে কেউ ছিল না। সহায় সম্বল তার বলতে ছিল কেবলমাত্র সামান্য কয়েক ছোটা জমি আর একখানি মাটির কুঁড়ে ঘর। দেখতে দেখতে ছোট্ট পদ্মরাজ বড় হয়ে উঠল। তারপর এক সময় সে বিবাহ করে নিয়ে এলো জয়াকে নিজের ঘরে। জয়াও অত্যন্ত গরিব পরিবারের মেয়ে। তার বাপের বাড়ি ছিল কতুলপুর থেকে বহু বহু দূরে। মিথ্যে কথা বলবো না ঠাকুর মশাই,
জয়া রূপে যেমন ছিল সাক্ষাৎ মা লক্ষ্মী, গুণে ঠিক তেমনই ছিল মা সরস্বতী। মেয়েটার রান্নার হাত ছিল অতীব খাসা, আর গায়ের রং ছিল কাঁচা হলুদ বাটার মতো। মাথা ভরা কোঁচকানো চুলের ঢাল পিঠ ছাপিয়ে নেমে গিয়েছিল নিম্নভাগে। টকটকে এক মাথা লাল সিঁদুর, হাতে শাখা পলা নোয়া, পায়ে তরল আলতা। সব মিলিয়ে সধবা জয়াকে সাক্ষাৎ যেন মা জগৎ গৌরী বলে মনে হতো। তার পায়ে নুপুরে রিনি ঝিনি সুর মাতিয়ে রাখতো ওটা তল্লাট। জয়া যেন একটা দুরন্ত বাতাসের ন্যায় ছিল। কি ছিল তা সেই হাসি খুশি মুখখানা। পদ্মরা যদিব ভাগ্যবান ছিল, নিঃসন্দেহে সে কথা বলা যায়। তা না হলে রূপে লক্ষ্মী প্রতিমার মতো অমন দ্বারা বউ পেত না কোনোদিন। পদ্মরাজের কপাল সত্যি বড় ভালো ছিল। জয়াকে বিয়ে করে আনার পর থেকে তার ছোট্ট ব্যবসা লাভের মুখ দেখল। যত দিন যেতে লাগলো ততই বিপুল পরিমাণে ঐশ্বর্য প্রাপ্তি ঘটতে লাগলো। বেশ সুখে শান্তিতেই সংসার করছিল পদ্মরাজার জয়া। কিন্তু হায় রে ঈশ্বর, ঈশ্বর বুঝে ওদের জন্য এত সুখ বরাদ্দ করেনি বেশি দিনের জন্য। এরপরেই ঘটলো সেই মারাত্মক অঘটন। এত দূর বলে হৈমন্তী দেবী এবার একটু থামলেন। একটা শুকনো ঢোক গিললেন তিনি। তার গলার গলগণ্ডটা দুবার ওঠা নামা করলো সামান্য। আমি বুঝলাম তার কণ্ঠ শুকিয়ে এসেছে পুরোপুরি। একটুখানি সময় পর নিজেকে কিছুটা সামলে নিয়ে তিনি পুনরায় বলতে শুরু করলেন। কি সেই অঘটন ঘটল জানেন ঠাকুর মশাই? আমি হাতে হাত চেপে নিজেকে মনে মনে প্রস্তুত করলাম ভয়ানক কিছু শোনার জন্য। তারপর মুখে বললাম, কি অঘটন ঘটল? আচ্ছা, পদ্মরাজা জয়ার সুখের সংসারে কি অঘটন ঘটল? কোথাও কিছু নাই, সব একেবারে ঠিকঠাকই চলছিল। আচমকা মাত্র 3 দিনের ধুম জ্বরে পুরোপুরিভাবে শয্যাশয়ী হয়ে পড়ল পদ্মরাজ। ধীরে ধীরে নাওয়া খাওয়া সব কিছু ত্যাগ করলো সে। তার এই অবস্থা দেখে জয়া কান্নায় ফেটে পড়ল। সে বারে বারে আমাদের কাছে আসতে লাগলো আর বলতে থাকলো, জেঠিমা, ও জেঠিমা বলো না, ও ঠিক হয়ে যাবে তো? আবার আগের মতন সুস্থ স্বাভাবিক হয়ে যাবে তো? কি গো জেঠিমা, চুপ করে আছো কেন, বলো না। অসহায় মেয়েটার এসব কথার কোনো উত্তর দিতে পারতাম না আমরা কেউই, কারণ মিথ্যা সান্ত্বনা দিয়ে লাভ ছিল না খুব একটা। আমরা নিজের চোখে দেখেছিলাম পদ্মরাজের শরীর ঠিক কতটা ভেঙে পড়েছিল। বিছানার সাথে সুস্থ সবল তরতাজা ছেলেটা যেন মিলেমিশে একেবারে একাকার হয়ে গিয়েছিল। একবার তো ছেলেটাকে দেখতে গিয়ে আমাদের বুক কেঁপে উঠত। খুব সাবধানে জয়ার চোখের আড়ালে হাতের আঙুল কানা ও নাকের কাছে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখতাম পদ্মরাজের শরীরে প্রাণটুকু রয়েছে নাকি নিষ্প্রাণ অবস্থায় শুয়ে আছে কেবল মৃতদেহ কানি। কি বলবো ঠাকুর মশাই, এরূপ করুণ দৃশ্য দু চোখে সহ্য করা ছিল বড় কঠিন। জানি না কার কুনজর পড়লো ওদের সুখের সংসারে, যার কারণে সদ্য বিবাহিত নবদাম্পত্য জীবন অমন দ্বারা দুর্বিষহ হয়ে উঠল সহসা। অনেকক্ষণ যাবৎ একটানা গল্প বলার পর তারানাথ তান্ত্রিক এবার সাময়িক সময়ের জন্য কিছুটা বিরতি নিলেন। এদিকে আমার আর কিশোরীর উত্তেজনার মাত্রা তখন তুঙ্গে উঠেছে। পদ্মরাজের যে আসলে ঠিক কি হলো তা জানার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছি আমরা উভয়ই। অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না আমাদের কাউকে। তারানাথ তান্ত্রিকও হয়তো বুঝলেন যে আমাদের অবস্থা ঠিক কিরূপ, সে কারণেই তিনি পুনরায় চটজলদি তার গল্প বলা শুরু করলেন। পরবর্তী ঘটনা আবার বলতে লাগলেন হৈমন্তী দেবী। শোনো তবে সে কথা। বুঝলেন ঠাকুর মশাই, আমরা যা ভেবেছিলাম ঠিক তাই ঘটল। 4র্থ দিন কোনো রকমে কাটিয়ে 5ম দিবসে প্রাণবায়ু দেহ ছেড়ে বেরিয়ে গেল পদ্মরাজে।
জয়ের সেই বুক ফাটা ক্রন্দন ধ্বনি হাহাকার যেন গ্রাস করলো গোটা তল্লাটকে। একটা শোকের কালো ছায়া যেন ধীরে ধীরে নেমে এলো সমগ্র কতুলপুর জুড়ে। গ্রামের পুরুষের দল কোমরে গামছা বেঁধে পদ্মরাজের মরদেহ সৎকারের জন্য এসে উপস্থিত হলো কুটিরের সামনে, কিন্তু জয়া কিছুতেই নিজের স্বামীকে কাছছাড়া করবে না। জয়াকে কোনো রকমে আটকে রাখলাম আমরা। বারে বারে সে অচৈতন্য হয়ে পড়ল। সন্ধ্যার আলো বুঝে যখন কালো হয়ে এলো চারপাশ, তখন সব যাত্রী দল হরিনাম সংকীর্তনের সাথে ফিরে এলো শ্মশান ছেড়ে। শ্মশানের বুকে ধিক ধিক করে জ্বলতে থাকলো চিতার রাত পোড়া চেলা কাঠ, আর অল্প স্বল্প কিছুটা ধোঁয়া যেন বহির্ভূত হয়ে ক্রমশ মিলিয়ে গেল গগন মাঝে। আমরা ততক্ষণে জয়ার শরীর থেকে শতবার সকল লক্ষণ মুছে ফেলতে শুরু করেছি নিপুণ হাতে। পুকুর ঘাটে তাকে নিয়ে গিয়ে মাথার টকটকে সিঁদুর ঘষে মেজে তুলে দেওয়া হলো। সানের ঘাটে নোড়া দিয়ে ঠুকে ঠুকে শাঁখা পলা ভেঙে ফেলতে দুবার হাত কাঁপলো না কারো। তার পায়ের আলতা ধুয়ে গেল পুকুরের টলটলে জলে। পিঠ ছাপানো একরাশ কালো কুচকুচে চুল কেটে ছেটে ফেলে দেওয়া হলো, ছোট ছোট করে দেওয়া হলো। তার চোখের কাজল কপালে সিঁদুরের লালচে বড় টিপ লেপটে গেল। জয়ের দিকে তাকানো যাচ্ছিল না মোটে। মেয়েটার অমন ধারা হাসি খুশি মুখ যে এত তমতমে হয়ে উঠতে পারে তা আমাদের ধারণার বাইরে ছিল। যেই জয়াকে দেখে একদিন মা জগৎ গৌরী বলে মনে হয়েছিল, সেই জয়াকে দেখেই আজ মনে হলো সে যেন মা জগৎ গৌরীর অপর আরেক রূপ মা ধূমাবতীতে পরিণত হয়েছে। এরপর নেমে এলো মেয়েটার উপর নানান মানসিক অত্যাচার। তার ললাটের লিখনের জন্য দায়ী করলো তাকে অনেক গ্রাম্য নারী। এমন অসময়ে অকালে তার কপালে বৈধব্য যোগ নেমে আসার কারণে পাড়ার পড়শি যত মহিলাগণ ছিল সবাই বলল যে সেই নাকি অলৌকিক উপায়। পদ্মরাজ তো স্বাভাবিক একটা ছেলে ছিল, তার শরীরে এতটুকু রাগ বালাই ছিল না কোনোদিন। হঠাৎ করে এই মেয়েকে বিয়ে করে আনার পরেই মাত্র কিছুদিনের মধ্যেই তার এমন ধারা শরীর ভেঙে পড়লো, আর মাত্র 4 দিনের জ্বরে ভুগে মরে গেল ছেলেটা। এই সবই হয়েছে একমাত্র জয়ার জন্যে। সে আসলে এক ডাইনি দানবী, সে নিজের স্বামীকে গিলে খেয়েছে, এরকম আরো নানান কথা আড়ালে সামনে শোনানো হলো মেয়েটাকে। দীর্ঘদিন ধরে এইভাবে নানান কথাবার্তা চলতেই থাকলো। একসময় খুব স্বাভাবিকভাবেই মেয়েটার সকল ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে একদিন রাতের আধারে তাদের কুটিরের মধ্যেই স্বামীর একখানি তৈলচিত্র বুকে জড়িয়ে ধরে বিষ পান করে মৃত্যুবরণ করলো। ওই মন্ত্রী দেবীর বুক ঠেলে এবার একটা দীর্ঘশ্বাস উঠে এলো যেন। আমার মনটাও ভীষণ রকমের খারাপ হয়ে গেল জয়ার পদ্মরাজের এই কাহিনী শুনে। আমি বললাম, এত দূর অব্দি তো না হয় বুঝলাম, কিন্তু হৈমন্তী দেবী এবার বলুন যে ঠিক কি সমস্যার সৃষ্টি হয়েছে আপনাদের কোতলপুর জুড়ে। ঠাকুরমশাই, জয়ের অতৃপ্ত আত্মা ফিরে এসেছে তার সাথে হওয়া যাবতীয় অন্যায়ের বদলা নিতে। তার স্বামীর অমন অকাল পতনে তার তো কোনো দোষ ছিল না, অথচ তা সত্ত্বেও সমগ্র গ্রামের অধিকাংশ মহিলারাই তাকে দোষারোপ করেছিল বৃথা। হাজার রকমের কটু কথা শুনিয়ে মানসিকভাবে তাকে ধ্বংস করে দিয়েছিল আগাগোড়া, যার কারণে মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য হয়েছিল সে। এই সবের প্রতিশোধ নিতে চায় জয়ার বিদেহী আত্মার। তার জন্য প্রতি রাতে সে কোতুলপুরের বিভিন্ন পুরুষকে নানানভাবে মেরে ফেলে একাধিক নারীর কপালে বৈধব্য যোগ ঘটাচ্ছে। এই সবের প্রতিশোধ নিতে চায় জয়ার বিদেহী আত্মা, আর তার জন্য প্রতি রাতে সে কোতুলপুরের বিভিন্ন পুরুষকে নানানভাবে মেরে ফেলে একাধিক নারীর কপালে বৈধব্য যোগ ঘটাচ্ছে। অসময় বিধবা হওয়ার যে কি জ্বালা, কি নিদারুণ কষ্ট, স্বামীর মৃত্যুতে যে ঠিক কতখানি শোক নেমে আসে তা হারে হারে টের পাওয়ানোর জন্যই এমন দ্বারা কাজ করতে উদ্যত হয়েছে সে। গোটা কোতুলপুরের সকল মহিলাগণ বুঝতে পেরেছে তাদের নিজেদের করা অপরাধ। তারা সত্যি উপলব্ধি করেছে তখন জয়ার পাশে না দাঁড়িয়ে তাকে শত শত মিথ্যা অপবাদ দেওয়া তাদের উচিত হয়নি মোটেও। মানুষ মাত্রই তো ভুল করে ঠাকুর মশাই, সেই ভুল তারা স্বীকারও করেছে নিজ মুখে। কিন্তু জয়ার আত্মা তা সত্ত্বেও প্রতি রাতে কোতুলপুরের বিভিন্ন পুরুষকে নানানভাবে হত্যা করে চলেছে।
সে কারণেই আমরা মহিলারা এই বিপদ থেকে পরিত্রাণের কোনো পথ খুঁজে না পেয়ে ছুটে এসেছি আপনার কাছে। আপনি আপনি দয়া করে কিছু একটা করুন ঠাকুর মশাই, দয়া করে কিছু একটা করুন, আমাদের সিঁদুর রক্ষা করুন ঠাকুর মশাই। এতক্ষণে গোটা বিষয়টা ভালোভাবে বুঝতে পারলাম আমি। সত্যি কথা বলতে আমারও খুব খারাপ লাগলো জয়ার কথা ভেবে। আহারে, মেয়েটার ক্ষেত্রে কোনো দোষ ছিল না, সে সম্পূর্ণ নিরপরাধ নির্দোষ ছিল, কিন্তু তা সত্ত্বেও কিছু অজ্ঞ মূর্খ মানুষের অন্ধবিশ্বাস কুসংস্কারের পাল্লায় পড়ে তাকে আত্মবলিদান দিতে হয়েছে। এটা সত্যি হতাশাজনক একটি বিষয়। হৈমন্তী দেবীর দিকে তাকিয়ে আমি দেখলাম তিনিও অপরাধ বোধে ভুগছেন। নত শিরে নিচের দিকে তাকিয়ে বসে আছেন কেবল। কারো মুখে কোনো শব্দ নাই। গরুর গাড়ি কেবল এগিয়ে চলেছে হেলে দুলে মন্থর গতিতে। কোতলপুরে গিয়ে আমাদের গাড়ি যখন থামলো তখন বেলা প্রায় ফুরিয়ে এসেছে। সূর্যদেব তার সমস্ত তেজ সারাদিন যাবৎ বিলিয়ে দিয়ে ক্লান্ত হয়ে বিশ্রামের উদ্দেশ্যে পশ্চিম দিগন্তে ঢলে পড়েছেন। কোনো একটা পাখি উঁচু গাছের মগডালে বসে ক্রমাগত চিৎকার করে চলেছে। একটা উদাসী বাতাস যেন চক্রাকারে পাক খাচ্ছে কোতলপুরের ধরিত্রী জুড়ে। এই বাতাসের সাথে সন্ধ্যা মালতী আর করবী ফুলের গন্ধ বাতাসে ভর করে ছুটে এসে প্রবেশ করল আমার নাসারন্ধ্র হয়ে সোজাসুজি দেহের অভ্যন্তরে। সেই মিষ্টি সুবাস বিলীন হয়ে একটা উৎকট মোটকা বাজে গন্ধের মায়াবী চাদর যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল আমার মুখমণ্ডল। দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো এতে। এই গন্ধ আমি খুব ভালোভাবে চিনি। এই গন্ধ কোনো তীব্র অশুভ শক্তির, এই গন্ধ কোনো অপশক্তির। আমি বুঝলাম কোতলপুরে সত্যি কোনো এক বিদেহী আত্মা বসবাস করতে শুরু করেছে, আর সেই আত্মা যে কার তা আমি খানিক মুহূর্ত আগেই জানতে পেরেছি। ঠাকুর মশাই চলুন, আমার গৃহ এই কাছেই। আপনি বরং আজকে রাতটা আমার বাড়িতেই থাকবেন। কথাগুলো বললেন হৈমন্তী দেবী। গরুর গাড়ি থেকে পোঁটলা পুঁটলি ঝোলা নামিয়ে আমি হৈমন্তী দেবীর সাথে হাঁটতে শুরু করলাম। তিনি আমায় পথ দেখিয়ে নিয়ে গেলেন আর আমি তাকে অনুসরণ করলাম। বাকি রমণীগণ যে যার মতো বাসায় ফিরে গেল সন্ধ্যা নামার আগেই। একটা অদ্ভুত বিষয় খেয়াল করলাম, পথঘাট একেবারে শুনশান, জনমানবহীন, কোথাও কোনো মানুষ নাই। গল্পের আসর আড্ডার ঠেক একেবারে হাহা করছে ধুধু মরুভূমির মতো। পথে কেবলমাত্র আমরা দুটি প্রাণী ছাড়া যেন আর কোনো জীবিত প্রাণী নেই। সময় এখানে থমকে গিয়েছে পুরোপুরিভাবে। আমার বুকের মধ্যে একটা তোলপাড় শুরু হলো। আমি বুঝলাম আজকের রাতটা মোটেই ভালো নয়। আজকের রাতে নির্ঘাত কোনো অঘটন ঘটবেই, কিন্তু ঠিক কী অঘটন যে ঘটবে তা কিছুতেই বুঝতে পারলাম না। দুটো চোখ বন্ধ করে পরমেশ্বরকে স্মরণ করলাম। সকল বিপদ থেকে তিনি তো পারেন কেবলমাত্র আমাদের উদ্ধার করতে। সামান্য কিছুটা অন্ন মুখে তুলে বিছানায় গা এলিয়ে দিলাম। আমার পাশের কক্ষে শুয়ে পড়লেন হৈমন্তী দেবী এবং তার স্বামী। সারাদিনের যাত্রার ধকলে বিছানায় গা গড়িয়ে দিতেই কখন যেন আমার দু চোখ জুড়ে ঘুমের চাদর নেমে এলো। নিজের অজান্তেই একসময় অকাতরে ঘুমিয়ে পড়লাম। তোর মাথার ওই লাল টকটকে সিঁদুরটা আমায় দিয়ে দে বলছি। তোর হাতের শাখা পলা নোড়া দিয়ে ঠুকে ঠুকে ভাঙতে হবে, তাহলেই তোরা বুঝতে পারবি বিধবা হওয়ার কি অসীম কষ্ট, কি অপরিসীম দুঃখ, কি বুক ভরা হাহাকার গ্রাস করে এক অসহায় রমণীর মনকে। তোর স্বামীকে আজ আমি মেরেই ফেলবো। একে একে এই কোতলপুর হয়ে উঠবে বিধবার গা। কোনো সদবা থাকবে না এখানে।
সকল রমণীকে আমি ধীরে ধীরে করে তুলবো বিধবা। তোদের কপালে বৈধব্য যোগ দেবে এলে তখন তোরা বুঝতে পারবি আমার অবস্থা ঠিক কিরকম হয়েছিল। আমি রাঙা বউ জয়া, আমার কপালের রক্তিম সিঁদুরে আমার সৌন্দর্য শত গুণে বৃদ্ধি পেত, কিন্তু ঈশ্বরের তা সইল না মোটে বেশি দিন। এতে আমার কি দোষ ছিল? কারোর আয়ু কমানো বা বাড়ানো তার আমার হাতে নেই, তোরা সেসব বুঝিসনি। তাই তোদের স্বামীদের মরতে হবে, হবেই হবে। আচমকা ঘুমটা ভেঙে যেতেই থতমত খেয়ে উঠে বসলেন হৈমন্তী দেবী। হাটের একেবারে মাথা বরাবর যে ছোট্ট দুপাল্লার জানালাটা রয়েছে, তোবার সময় সেটা তিনি নিজের হাতে ভালোভাবে বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু কোনো কারণবশত সেটা খুলে গেছে একটুখানি, আর তাতেই কিছুটা ফাঁক হয়েছে জানলার পাল্লা। আর সেই আংশিক ফাঁকের মধ্য দিয়ে বাইরে থেকে ঘরের অন্দরে ঢুকে এসেছে দুখানি বিশাল সাদা লিকলিকে সরু হাড়ের হাত। হাড়ের হাত দুটির অগ্রভাগে রয়েছে কয়েক গাছা চুড়ি, হাতের আঙুলে বিশাল বিশাল নখ উপস্থিত। এইরূপ ভয়ানক দৃশ্য দেখে হৈমন্তী দেবীর চক্ষু ছানা বড়া হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য। তার মুখ থেকে কোনো বাক্য নির্গত হলো না প্রথমে। তিনি এতক্ষণে লক্ষ্য করলেন সেই হাড়ের হাত দুটো ক্রমশ এগিয়ে আসছে তার স্বামীর ঘুমন্ত শরীরটার দিকে। আর নিজেকে সামলে রাখতে পারলেন না তিনি। নিজের দুই চোখ বন্ধ করে একটা বিকট চিৎকার করে উঠলেন হৈমন্তী দেবী। ঠাকুর মশাই, বলি ও ঠাকুর মশাই, আপনি আপনি কোথায়? তাড়াতাড়ি তাড়াতাড়ি একটিবার এই ঘরে আসুন, দেখে যান আমার কি সর্বনাশ হতে যাচ্ছে। জয়ার অতৃপ্ত অশরীরী আত্মা আজ আমার গৃহে হাজির হয়েছে আমার স্বামীর প্রাণ নিতে। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, বিলম্ব করবেন না, তাড়াতাড়ি আসুন, দয়া করে আসুন, নাহলে আমি সর্বহারা হয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়ব। হৈমন্তী দেবীর বলা কথাগুলো ঘুমন্ত অবস্থায় আমার কানে আসতেই চ্যাঁচ করে ঘুমটা ভেঙে গেল আমার। টরাক করে একটা প্রকাণ্ড লাফ দিয়ে বিছানা থেকে নেমে বিদ্যুৎ বেগে ছুটে গেলাম পাশের ঘরের দিকে। যেন দরজায় দরাম শব্দে প্রকাণ্ড এক লাথি কষিয়ে এক প্রকার হুমড়ি খেয়ে ভেতরে ঝাঁপিয়ে পড়লাম আমি। আর ঠিক এরপর যা আমার দৃষ্টিগোচর হলো তাতে আমার পা থেকে মাথা অবধি যাবতীয় লোমকূপ সব খাড়া হয়ে গেল। গোটা গা শিরশির করে উঠল যেন এক বিচিত্র অনুভূতিতে। এতক্ষণ ধরে কাহিনী শোনানোর পর একটু বিরতি নেওয়ার প্রয়োজন হয়ে পড়ল তারানাথ তান্ত্রিকের। তিনি পানপাত্রের ঢাকনা নামিয়ে রেখে কিছুটা জল খেলেন, তারপর বুকে হাত রেখে একটা জোরালো শব্দে ঢেকুর তুলে বললেন, বড় তৃপ্ত হলো অন্তর, কিছুটা শান্তি বোধ করলাম যেন। আরে আর বলো না, গতকালের খাওয়া দাওয়াটা বেশ জোরালো হয়ে গিয়েছিল। তাতেই যা হবার তাই হয়েছে, বদ হজম হয়েছে। এই বুড়ো বয়সে এই রুগ্ন পেটে কি আর অত ভালো মন্দ একদিনে একসাথে সহ্য হয় গো? হয় না। এই কথা বলে তারানাথ তান্ত্রিক নিজের মনেই একটু হেসে উঠলেন। আমি আর কিশোরীর অবস্থা তখন সত্যি বেশ খারাপ, হতাশাজনক। আমাদের উত্তেজনা যেন ধীরে ধীরে গ্রাস করছিল আমাদেরকে। পরবর্তী ঘটনা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসেছিলাম আমরা দুই বন্ধু। আমাদের সেই কামনা বুঝতে পারলেন বোধহয় তারানাথ তান্ত্রিক, তাই তিনি বলে উঠলেন, তা যা বলছিলাম, হৈমন্তী দেবীদের কক্ষের ভিতরে প্রবেশ করে আমি দেখলাম বিছানায় এক কোণে জড়সড় হয়ে বসে আছেন হৈমন্তী দেবী এবং তাঁর স্বামী। তাদের অবস্থা আত্মারাম খাঁচা ছাড়ার মতো। হৈমন্তী দেবী রীতিমতো কেঁদেই ফেলেছেন, আর তার স্বামী ঠক ঠক করে কাঁপছেন মরণ ভয়ে।
অন্ধকারে ঢেকে থাকা জানালার অপর প্রান্তে দৃষ্টি গেল আমার। আমি দেখলাম একটা নরকঙ্কাল সেখানে দাঁড়িয়ে। মরার মাথার খুলিতে জড়ানো আসে ছোট ছোট করে সাঁটা কিছু কালো পোড়া চুল। সাদা করটি ঠিক মাঝখানে একটা গোল সিঁদুরের টিপ যেন লেপটে দেওয়া রয়েছে কঠিন হাতে। তার সরু লিকলিকে দুই হাত যেন নিষ্পিস করছে মারাত্মক জিঘাংসায়। পরনে জড়ানো আসে কেবলমাত্র একটি সাদা থান। চোখ বলে কিছু নেই তার। তার বদলে সেখানে রয়েছে দুটি বৃহৎ গর্ত। নাকের জায়গাটা ঈষৎ কালো হয়ে আসে, আর কোমল ঠোঁটের বদলে বেরিয়ে আসে উপর নিচে দুই সারি ঝকঝকে সাদা দন্ত রাশি। আবার বুঝতে বাকি রইল না এই হলো সেই জয়ার বিদেহী আত্মা। আমি এবার আঙুল উঁচিয়ে ধরলাম জানলার বাইরের পানে, উচ্চ কণ্ঠে বললাম, জয়া, আমি বেশ বুঝতে পারছি তোমার সঙ্গে যা হয়েছে তা মারাত্মক অন্যায়। এক নিদারুণ অপরাধের শিকার হয়েছ তুমি, কিন্তু তাই বলে প্রতিহিংসা বশত এই সব নিরীহ মানুষগুলির প্রাণ তুমি নাশ করতে পারো না। তুমি যেটা করছো সেটাও কিন্তু এক প্রকার মহা অন্যায়, অপরাধমূলক কাজ। তাই আমি তোমায় সাবধান করছি, সংশোধিত হবার সুযোগ দিচ্ছি, নিজেকে পাল্টে ফেলো পুরোপুরি। এইভাবে এই গ্রামের নিরীহ পুরুষদের তুমি হত্যা করা বন্ধ করো অবিলম্বে। না হলে আমায় অন্য পন্থা অবলম্বন করতে হবে। আমার এই কথা শুনে জয়ার অশুভ বিদেহী আত্মা খিলখিল করে হেসে উঠল। অবস্থা বেগতিক বুঝে আমি দু চোখের পাতা বন্ধ করলাম। তারপর মন্ত্র পাঠ করে বাতাসে ফুঁ দিতেই দেখলাম কাজ হলো। বাতাসে অদৃশ্য হয়ে গেল সে। আমি হৈমন্তী দেবীদের সান্ত্বনা দিয়ে বললাম, আর কোনো ভয় নেই হৈমন্তী দেবী, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আজ রাতের মতো সে আর কোনো ক্ষতি করতে পারবে না, সেই ব্যবস্থা আমি করে দিয়েছি। কাল সকালে একটিবার যাব আমি জয়ার পদ্মরাজের বাড়ি। একবার সেখানে গেলেই আমি পুনরায় জয়ার আত্মার মুখোমুখি হতে পারবো। তার সাথে আমার ভীষণ দরকার, তাকে একান্তে কিছু কথা বলার আছে আমার। এরপর আপনি কি করলেন ঠাকুরমশাই? সত্যি কি গেলেন জয়া আর পদ্মরাজের সেই কুটিরে? আমার কথায় তারানাথ তান্ত্রিক এবার আমাদের দিকে বড় বড় চোখে তাকিয়ে বললেন, তা আবার যাবো না? সে কি কথা! পরদিন ভোরের আলো ফুটতে না ফুটতেই আমি ঠিকানা জেনে রওনা দিলাম সেই কুটিরের পানে। তবে যাবার আগে ভালোভাবে গাত্র বন্ধন করে নিতে ভুললাম না। এই কুটিরের সামনে এসে দাঁড়াতেই আমার বুকটা আবার যেন মোচড় দিয়ে উঠল পুনরায়। ঘরটার চারপাশ একেবারে নিস্তব্ধ, কোথাও এতটুকু বাতাস বইছে না। মাটির দিকে তাকিয়ে দেখলাম মাটির রং এখানে গাঢ় কালো। মাটির বুকে বড় বড় ফাটল ধরেছে। কুটিরের একেবারে ঠিক পিছনে কোনো একটা বিশাল গাছ মৃত মানুষের মতো তার শুকনো ডালপালা দিগন্তে ছড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আসে। কেবল এইসব লক্ষণ যে মহা অশুভ কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে তা আমি বিলক্ষণ বুঝলাম। মধুসুন্দরী দেবীকে প্রণাম জানিয়ে আমি পা বাড়ালাম সেই বাড়ির দিকে। ঘরের দরজার ছিটকিনি বাইরে থেকে লাগানো ছিল। আলতো হাতে তা খুলে দিতেই ভিতর থেকে একটা গুমোট গন্ধ যেন আছড়ে পড়ল আমার উপর। ঘরের ভিতর থেকে ফরফর শব্দে উড়ে গেল কয়েকটা চামচিকি। মাকড়সার ঝুল ছেড়ে আমি প্রবেশ করলাম কুটিরের অভ্যন্তরে। এটায় প্রবেশ করা মাত্রই আমি টের পেলাম এক অশরীরী সত্তার উপস্থিতি। আমি এবার আমার চারপাশটা একবার ভালোভাবে চোখ বুলিয়ে নিয়ে দুদিকে দুই বাহু প্রসারিত করে উচ্চ কণ্ঠে বললাম, আমি হারে হারে টের পাচ্ছি জয়া, তুমি এখানেই কোথাও রয়েছ। তুমি যদি আমার কথা শুনতে পেয়ে থাকো তাহলে প্রকাশিত হও। তোমার সঙ্গে কিছু দরকারি কথা আছে আমার। জয়া, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা?
বিশেষ প্রয়োজনে তোমায় আহ্বান জানাচ্ছি, তুমি প্রকট হও এই মুহূর্তে। আমার কথা শেষ হতে না হতেই দেখলাম ঘরের ঠিক মধ্যিখানে একদল ধোঁয়াশার মতো সাপ সাপ কিছু বাষ্পীয় সাদাটে আস্তরণ কোথা থেকে ভেসে এসে উপস্থিত হলো। তারপর সেই ধোঁয়ার আস্তরণ ধীরে ধীরে জমাট বেঁধে যেন সৃষ্টি করতে লাগলো এক নারী মূর্তির। আমার চোখ মুখ জুড়ে বিস্ময় ফুটে উঠল ধীরে ধীরে। এই নারী মূর্তির চোখ, কান, হাত, পা, মুখ, দেহ যেন পরিষ্কার হতে লাগলো যত সময় বয়ে চলল ততই। আমি এবার উৎসুক চোখে একবার দেখলাম বাতাসের মধ্যে সৃষ্টি হওয়া রমণীর মুখমণ্ডলটির পানে হৈমন্তী দেবীর বলা জয়ার বর্ণনা যেন হুবহু মিলে গেল শতভাগ। আমার ঠোঁটে পাতলা হাসির রেখা ফুটে উঠল। আমি বললাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই জয়া। আমার কথায় সায় দিয়ে এভাবে এসে উপস্থিত হবার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ জানাই। আমি জানি আপনি কে, শুধু জানি না, খুব ভালোভাবেই জানি। আপনি এক অত্যন্ত পুণ্যবান মানুষ, সাক্ষাৎ ঈশ্বরের অংশ বিশেষ। আপনার নাম তারানাথ চক্রবর্তী, তবে আপনাকে সবাই এক ডাকে তারানাথ তান্ত্রিক নামেই চেনে। আপনি নিশ্চয়ই অতীতে ঘটা আমার ঘটনা সবটাই শুনেছেন। এবার আপনি বলুন, আমি বর্তমানে যা করছি তা কি সত্যি অন্যায়? আমি আর যাদের হত্যা করেছি পুরনো হিংসায়, তারা অতীতে আমায় তিলে তিলে শেষ করে দিয়েছিল, একটু একটু করে ঠেলে দিয়েছিল সাক্ষাৎ মৃত্যু খাদের দিকে। কেবলমাত্র কতুলপুরের বিভিন্ন রমণীর ওই অত বিদ্রুপ, কটূক্তি, হাসাহাসি, রঙ্গ তামাশা আমি কিছুতেই মেনে নিতে পারিনি। সহ্য শক্তির বাঁধ যেদিন ভেঙে গিয়েছিল, সেই দিনই ওই বাড়ির মধ্যে আত্মহত্যা করে বসলাম আমি। কিন্তু জয়া, তুমি যে সকল পুরুষকে মারছো এভাবে, তারা তো প্রকৃতপক্ষে কোনো দোষ করেনি। কোতলপুরের প্রতিটা নারী তাদের নিজের নিজের ভুল বুঝতে পেরেছে, কাতরভাবে ক্ষমাও চেয়েছে তোমার কাছে। এবার তোমার উচিত তাদের সকলকে ক্ষমা করে দেওয়া। এই জগৎ সংসারে ক্ষমার চেয়ে পরম ধর্ম আর যে কিছুতেই নেই। মানুষ মাত্রই ভুল হয়। হ্যাঁ, মানছি তোমার সাথে যা হয়েছে তা কোনো ছোটোখাটো ভুল নয়, তা মূলত এক ভীষণ গুরুতর অপরাধ। কিন্তু তাই বলে তুমিও সেই একই অপরাধ করবে, এটাও তো ঠিক কথা নয়। আমি তোমায় বলছি জয়া, তুমি তোমার স্বামী পদ্মরাজকে আবার ফিরে পাবে আগামী জন্মে। তুমি সকল হিংসা ত্যাগ করো, কোতলপুরের সমস্ত মানুষকে ক্ষমা করে দাও। একমাত্র এভাবেই সম্ভব তোমার মুক্তি লাভ। আর একটিবার তুমি মুক্তি পেলেই আবার মনুষ্যরূপে জন্মগ্রহণ করবে তুমি, আর তখনই যুবতী অবস্থায় তুমি পুনরায় ফিরে পাবে তোমার পদ্মরাজকে। আমার এই কথা শুনে জয়ার মধ্যে যেন একটু বদল এলো। আমার কথাটা সে যেন খুব ভালোভাবে ভাবলো কিছুক্ষণ যাবৎ। তার মুখের অভিব্যক্তি দেখেই আমি বুঝলাম যে আমার কথাটা তার মনে ধরেছে। সে বলল, আপনি ঠিক বলছেন ঠাকুরমশাই, সঠিক বলছেন আপনি। সত্যি সত্যি এবারে আমি পদ্মরাজকে নিজের করে পাবো? এত সহজে ওইবারের মতো তাকে হারিয়ে ফেলবো না তো? আর কোনো চিন্তা নেই তোমার। আগামী জন্মে তুমি আর পদ্মরাজ একসঙ্গে দীর্ঘদিন সংসার করবে, তোমাদের সুখের সংসার হবে। আমার এই কথা শুনে খিলখিল করে নিজের মনেই হেসে উঠল জয়া। আনন্দের সাথে সে বলল, বেশ, তবে আমি আপনার কথায় মান্যতা দিলাম। আজ থেকে ওই কতুলপুরের সকল রমণীকে আমি ক্ষমা করে দিলাম তাদের এই হেন আচরণের জন্য। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি আর কারোর ক্ষতি করব না। এইবার তবে আমার মুক্তির পালা। এই কথা বলে জয়ার আত্মা সম্পূর্ণভাবে বাতাসে বিলীন হয়ে গেল। আমি বুঝলাম সে মুক্তি লাভ করে সে জন্ম জন্মান্তরের মতো সকল বদলার চিন্তা ত্যাগ করে এভাবেই কোতলপুরের বিভীষিকা সম্পূর্ণভাবে নাশ হলো। হে,
কেমন লাগলো আজকের রাঙা বউয়ের কাহিনী? হ্যাঁ ঠাকুরমশাই, বেশ ভালো লেগেছে। সত্যি সত্যি অনেক চমকপ্রদ ছিল আজকের এই কাহিনী। এই চলো হে কিশোরী, এবার তবে ওঠা যাক নাকি? আজকের মতো এই কাহিনী তো শেষ হলো। হ্যাঁ হ্যাঁ ভাই, চলো। ঠাকুরমশাই, আজ তাহলে উঠলাম। এসো, তবে সাবধানে যেও, আবার এসো কিন্তু। অবশ্যই আসবো ঠাকুরমশাই, অবশ্যই আসবো। আমি আর কিশোরী এবার বিদায় নিলাম তারানাথ তান্ত্রিকের গৃহ ছেড়ে। শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষ ও অনিক চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিকের জমজমাট দুটি গল্প, পাপীর বিনাশ ও রাঙা বউ। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।